হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে সিলেবাস ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, সেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই চ্যাপ্টারটার মধ্যে প্রথমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি এবং এই ভিডিওতে বিভিন্ন ভূমিরূপ যেগুলো আছে তার মধ্যে শুধুমাত্র পর্বত সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই পর্বত চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলোই প্রশ্ন হবে, ছোট বড় এবং কিছু কিছু বোঝার প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো পরপর কীভাবে করলে তোমাদের সুবিধা হবে, কিভাবে বুঝলে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে, এই সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, পর্বত সম্পর্কে আলোচনা করতে গেলে যে যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে মোটামুটি সেগুলো আমি একের পর এক পরপর লিখে রেখেছি এবং এগুলো আমি তোমাদের সঙ্গে পরপর আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পাহাড় এবং পর্বত কাকে বলে। আমরা দেখো পাহাড় এবং পর্বত দুটো কথাই শুনে থাকি, কিন্তু দুটোর মধ্যে সামান্য ডিফারেন্স আছে। পাহাড় এবং পর্বত কিন্তু এক নয়। তাহলে পাহাড় কোনটাকে বলবো, পর্বত কোনটাকে বলবো? তাহলে দেখো, প্রথমে পর্বত সম্পর্কে আমরা যেটা বলছি যে সমুদ্র তল থেকে 900 মিটারের বেশি উঁচু, এক বা একাধিক শৃঙ্গ বিশিষ্ট, তীব্র ঢালযুক্ত এবং বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিকে পর্বত বলে। তাহলে পর্বত বলতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সমুদ্রতল থেকে 900 মিটার এর বেশি উঁচু হতে হবে। হ্যাঁ, আর কি একাধিক শৃঙ্গ বিশিষ্ট, অর্থাৎ তার কিন্তু শৃঙ্গ বা চূড়া থাকবে যেটা বরফ দ্বারা আবৃত থাকে। আর তীব্র ঢালযুক্ত, অর্থাৎ দুদিকে যে ঢালগুলো হবে সেগুলো কিন্তু তীব্র ঢালযুক্ত হবে এবং বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিকে বলছে পর্বত। আর যখনই এই 900 মিটারের কম হয়ে যাবে, দেখো এখানে দেখতে পাচ্ছ 900 মিটারের কম উচ্চতা বিশিষ্ট শিলাময় ভূমিকে পাহাড় বলে। তাহলে ডিফারেন্স কোনটা? এটা হচ্ছে 900 মিটার বা 900 মিটারের বেশি উচ্চতা যুক্ত হবে পর্বত, আর পাহাড় হলে কিন্তু 900 মিটারের কম তোমার উচ্চতা যুক্ত হবে। এছাড়া আরও কিছু কিছু ডিফারেন্স আছে, সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। যেমন ধরো শৃঙ্গ থাকে। এরপর দেখো, তাহলে পাহাড় পর্বত কাকে বলে, এদের পার্থক্য। তাহলে পার্থক্যটা কি আছে, তাহলে এখানে পড়লে আমরা সব কিছু জানতে পারবো। প্রথমে কি বলছে দেখো, উচ্চতা, অর্থাৎ পর্বত সুবিস্তৃত এবং অনেক এর উচ্চতা অনেক বেশি, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কি, নাতি দীর্ঘ, পাহাড় কিন্তু নাতি দীর্ঘ নাতি উচ্চ, অর্থাৎ এর গড় উচ্চতা 100 থেকে 900 মিটারের মধ্যেই থাকে। দ্বিতীয়ত কি, ভূমি অত্যন্ত বন্ধুর, অর্থাৎ উঁচু নিচু, এবং ভূমি পর্বতের তুলনায় কম বন্ধুর, এটাও বন্ধুর কিন্তু কম বন্ধুর। এবার দেখো, পর্বত একটানা জট বাঁধা অবস্থায় পরপর অবস্থান করে, পাহাড় কিন্তু বিচ্ছিন্নভাবে অবস্থান করবে। যেমন তোমার হিমালয় পর্বত, একসঙ্গে অনেক পর্বত একটার পর একটা পর্বত অবস্থান করছে, কিন্তু পাহাড় কি, ধরো একটা জায়গাতে আছে, সেখানকার সৌন্দর্য দেখতে ভালো লাগলো, তারপর আর একটা বিচ্ছিন্নভাবে কিন্তু এরা অবস্থান করে। পর্বত শৃঙ্গ বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে, অর্থাৎ ওর যে শৃঙ্গটা থাকবে সেটা কিন্তু বছরের বেশিরভাগ সময়ই তোমার বরফে ঢাকা থাকবে, আর পাহাড়ের চূড়া কিন্তু বরফে ঢাকা থাকে না। এরপর কি আছে দেখো, পর্বতের সঙ্গে ভূগাঠনিক শক্তির কাজ বেশি জড়িত, অর্থাৎ এখান থেকে নদীর সৃষ্টি হয় বা তোমার ভূগাঠনিক যে কাজগুলো হয় সেখানে ক্ষয় হয়, এগুলো কিন্তু এখানে বেশি জড়িত। আর পাহাড়ের সঙ্গে নগ্নিভবনের কাজ বেশি জড়িত, অর্থাৎ আবহবিকারের ফলে যে ক্ষয়ভবন এবং নগ্নিভবন হয় সেই নগ্নিভবনের কাজটাই কিন্তু পাহাড়ের সঙ্গে বেশি জড়িত। তাহলে এইগুলো হচ্ছে পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য। এরপর দেখো, আমাদেরকে পরে যেটা জানতে হবে যে পর্বতের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে পর্বত সম্পর্কে যেটা আলোচনা করব, আমাদের যে মেল আলোচনার বিষয় আজকে পর্বত ভূমিরূপগুলোর মধ্যে, সেই পর্বত সম্পর্কে এর বৈশিষ্ট্যগুলো কী কী। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি, যে উচ্চতা 900 মিটারের বেশি হবে এবং ঢাল খুব খাড়া হবে, এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় কি আছে, দ্বিতীয় হচ্ছে তোমার যে পর্বত সাধারণত শৃঙ্গ বিশিষ্ট হয় এবং এদের পর্বত শৃঙ্গ থাকে, এগুলো সবই কিন্তু সংজ্ঞা পড়ার সময় আমরা পেয়েছি। 3 নম্বর কি আছে, পর্বতের ভূপ্রকৃতি বন্ধুর হয়, অর্থাৎ অনেক দূর বিস্তৃত এবং বন্ধুর হয়। 4 কি, একাধিক পর্বত তথা শৈলশিরা পরস্পরের সমান্তরালে অবস্থিত হলে তখন তাকে শুধু পর্বত না বলে পর্বত শ্রেণী বলা হয়, যেমন হিমালয় পর্বত শ্রেণী। তাহলে এটা গেল তোমার পর্বতের বৈশিষ্ট্য। এরপর দেখো, আমাদের কিছু কিছু সংজ্ঞা জানতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু ডিফারেন্স আছে, কিন্তু আমরা যদি সংজ্ঞাটা না জানি তাহলে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবো না। যেমন পর্বত শৃঙ্গ, পর্বত শৃঙ্গ সম্পর্কে তো আমরা জানলাম যেটা পর্বতের চূড়াটাকে বলছে, যেটা বরফে ঢাকা থাকে। পর্বত গ্রন্থি কি, পার্বত্য উপত্যকা কি, শৈলশিরা কাকে বলে, তাহলে এই জিনিসগুলো আমরা এবারে জানবো। তাহলে প্রথমে দেখো, পর্বত শৃঙ্গ, এটা তো আমরা বললাম যে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। পর্বত গ্রন্থি কোনগুলোকে বলছে, তাহলে পর্বত গ্রন্থি হচ্ছে অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিলিত হলে তাকে বলা হয় পর্বত গ্রন্থি।
হ্যাঁ, তাহলে অনেকগুলো পর্বত যখন এসে পর্বত শ্রেণী যখন এসে মিশছে তখন সেটা হচ্ছে পর্বতগ্রন্থি। পার্বত্য উপত্যকা কি বলছে, দুটি পর্বত শৃঙ্গের মাঝখানে খাতের মতো অংশকে পার্বত্য উপত্যকা বলা হয়। অর্থাৎ দুটো তোমার পর্বতের মাঝখানে যে উপত্যকাটা খাতের মতো যেটা থাকছে ভি আকৃতির, সেটাকে বলছে তোমার পার্বত্য উপত্যকা। এবার শৈলশিরা কি বলছে, অপেক্ষাকৃত দীর্ঘ এবং সংকীর্ণ পর্বত বা পাহাড়কে বলছে তোমার শৈলশিরা। তাহলে এটা গেল তোমার শৈলশিরা পর্যন্ত। এরপরে দেখো যেটা আছে উদাহরণসহ পর্বতের শ্রেণী বিভাগ করো। অর্থাৎ আমাদের যে পর্বতগুলো আছে সেই পর্বতগুলোকে কিন্তু আমরা কতগুলো ভাগে ভাগ করছি। কী কী ভাগে ভাগ করছি, অর্থাৎ ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, এই যে চারটে ভাগ আছে এই চারটে ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব এবং তাদের উদাহরণ কাকে বলে এগুলো সবই কিন্তু আমরা এবারে জানবো। তাহলে দেখো পর্বতের যে শ্রেণী ভাগ হচ্ছে, পর্বতকে আমরা তোমার চারটে ভাগে ভাগ করছি। যেমন ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বতের উদাহরণ কি, আন্দিজ। তারপর দেখো আগ্নেয় বা ভঙ্গিল পর্বতে পড়া আছে স্তূপ পর্বত 2 নাম্বার। স্তূপ পর্বত হচ্ছে তোমার ব্ল্যাক ফরেস্ট। আর আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কোনটাকে বলছে, ইতালির ভিসুভিয়াস। আর ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত হচ্ছে অ্যাপেলেসিয়ান। ঠিক আছে, এই চারটে হচ্ছে। এবার দেখো প্রথমে বলি আমরা ভঙ্গিল পর্বত কাকে বলে। এই চারটে পর্বত সম্পর্কে এবার আমরা আলোচনা করব এবং তাদের উদাহরণটা শুধুমাত্র দেব। তাহলে ভঙ্গিল পর্বত কোনটাকে বলছে, ভঙ্গিল শব্দের অর্থ হলো ভাঁজ। মূলত গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট প্রবল পার্শ্বচাপের প্রভাবে বিস্তৃত অঞ্চল জুড়ে কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ধীরে ধীরে যে পর্বতের উৎপত্তি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। তাহলে আমাদের ভঙ্গিল পর্বতের উদাহরণ কি, আমাদের মাউন্ট এভারেস্ট, যেটা এশিয়ার হিমালয়। এই হিমালয়টা আমাদের জানলেই কিন্তু হবে। উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস। তাহলে আমাদের এশিয়ার কিন্তু হিমালয়টা হচ্ছে ভঙ্গিল পর্বতের একটা প্রকৃষ্ট উদাহরণ। এরপর দেখো বলছে স্তূপ পর্বত। তাহলে স্তূপ পর্বত কাকে বলে, বলছে প্রসারণ বলের প্রভাবে সৃষ্ট দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ মহীভাবক আলোড়নের ফলে উপরে উঠে বা চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ বসে গেলে তারপর খাড়া থেকে যে পর্বত গঠন করে তাকে স্তূপ পর্বত বলে। অর্থাৎ দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উপরের দিকে উঠে গিয়ে বা দুটি চ্যুতির পাশের অংশ নেমে গিয়ে যদি মাঝের অংশটা উঁচু হয়ে থেকে যায় তখন যে পর্বত গঠন করছে সেটাকে বলছে তোমার স্তূপ পর্বত। উদাহরণ কি, ভারতের সাতপুরা, বিন্ধ্য পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এগুলো হচ্ছে তোমার স্তূপ পর্বতের উদাহরণ। দেখো আমি তোমাদের বলে রাখি এখানে কিন্তু ছবি দেওয়া নেই, কিন্তু তোমরা কখনোই কিন্তু ছবি ছাড়া কোনো পর্বত তোমরা করবে না। ঠিক আছে, অর্থাৎ ভঙ্গিল পর্বতের যে ছবি হয়, অর্থাৎ তোমার যেভাবে তোমার ছবিটা আঁকা যায় আমি তোমাদের বলে রাখি। ভঙ্গিল পর্বত যেটা হয় সেটা কীরকম হবে, ভঙ্গিল পর্বতটা তোমার এরকম করে যে ভাঁজ হচ্ছে, অর্থাৎ এরকম করে ভাঁজ করার পরে এই দুদিকে তোমার শক্তির ছবিটা দেবে। ঠিক আছে, তারপরে এরকম করে ভাঁজ হয়ে হয়ে যে পর্বতটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে তোমার ভঙ্গিল পর্বত। স্তূপ পর্বত কোনটাকে বলছে, স্তূপ পর্বত হচ্ছে তোমার এরকম করে দুটো দাগ দিতে হবে। এই দেখো এরকম করে তোমার যে হয়ে গেল, অর্থাৎ তোমার এই যে মাঝের অংশটা উঁচু হয়ে থাকছে। এই যে এরকম করে এই যে মাঝের অংশটা আছে এটা হচ্ছে তোমার স্তূপ পর্বত, অর্থাৎ যেটা চ্যুতির ফলে গঠিত হয়। হ্যাঁ, সেটাকে বলছে স্তূপ পর্বত। অর্থাৎ তোমরা কিন্তু যখনই এই পর্বত সম্পর্কে, ভঙ্গিল পর্বত বা স্তূপ পর্বত এগুলো সম্পর্কে তোমরা লিখবে পরীক্ষার সময়, তখন কিন্তু তোমাদেরকে ছবিটা অবশ্যই দিতে হবে। ছবি না দিলে কিন্তু হয় না। যেমন আমি তোমাদের দেখো ভঙ্গিল পর্বতের একটা ছবি তোমাদের দেখাই। এই দেখো এখানে কত সুন্দর করে ভঙ্গিল পর্বতের ছবিটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দুটো পাতা এরকম করে চলে আসছে এবং মাঝে এরকম করে তোমার ছবিটা, এই ছবিটা তোমরা দেখে রাখতে পারো। এই ছবিটাকে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো দেওয়ার জন্য। এরপর দেখো স্তূপ পর্বতের ছবি কোনটা আছে, স্তূপ পর্বত যেমন কি বললাম চ্যুতির ফলে গঠিত হয়। এই দেখো স্তূপ পর্বতের ছবি, এই দেখো এখানে এই যে দেওয়া হয়েছে। আমি যে ছবিটা আঁকছিলাম এই দেখো এরকম করে দুটো দাগ দিলে তারপর এরকম করে এই মাঝের অংশ যেটা উঁচু হয়ে থাকছে চ্যুতির ফলে এটাকে বলছে হোস্ট বা স্তূপ পর্বত। এইখানে যে রেখা বরাবর চ্যুতি হয়েছে মানে চ্যুতি রেখা, আর এই নিচের যে অংশটা সেটাকে বলছে গ্রাভেন। এবং এই যে তোমার অংশগুলো পুঙ্খানুপুঙ্খ হয়, কিন্তু ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তাহলে ভঙ্গিল পর্বত হলো, স্তূপ পর্বত হলো। এরপরে আমরা কি কোন পর্বত সম্পর্কে জানবো, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বতের পরে আসছে আমাদের ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বতের অপর নাম হচ্ছে তোমার আগ্নেয় পর্বত। তাহলে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত কোনটাকে বলছে, যে প্রবল ভূ আলোড়নের ফলে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ, ফাটল বা ছিদ্র মুখ দিয়ে অথবা দুটি পাতের সংযোগ সীমানা দিয়ে বাইরে বেরিয়ে এসে লাভারূপে সঞ্চিত হয়ে যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে। তাহলে ভূ আলোড়নের ফলে ভূ অভ্যন্তরের ম্যাগমাটা যখন ভূপৃষ্ঠের উপরে লাভারূপে প্রবাহিত হচ্ছে
এবং প্রবাহিত হয়ে যখন সেটা পর্বতের আকার ধারণ করছে তখন সেটাকে আমরা বলছি সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। উদাহরণ কি, ভারতের ব্যারেন, নারকোন্ডাম এগুলো হচ্ছে তোমার ওই সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। এরপরে কি আছে, ক্ষয়জাত পর্বত। সঞ্চয়জাত পর্বতের উদাহরণ তোমরা ছবিটা কীরকমভাবে ব্যবহার করবে, সঞ্চয়জাত পর্বত যেখানে তোমার অগ্নুদ্গম হয় সেটাই হচ্ছে তোমার সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। তাহলে অগ্নুদ্গম হওয়া যে পর্বতগুলো হচ্ছে অর্থাৎ সঞ্চয়ের ফলে যে গঠিত হচ্ছে সেটাই হচ্ছে তোমার সঞ্চয়জাত পর্বত। এই দেখো এটা হচ্ছে আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি, এরকম একটা ছবি তোমাদেরকে দিতে হবে সঞ্চয়জাত পর্বত। এটা পেন্সিলের মাধ্যমে আঁকলেও হবে, তোমাদের এখানে যেহেতু কালার করা আছে কালার না করলেও হবে। এই দেখো এটা দিতে পারো, বা এই দেখো এই ছবিটা তোমরা দিতে পারো। এগুলো হচ্ছে তোমার সঞ্চয়জাত পর্বতের ছবি। এরপর দেখো কি আছে আমাদের ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি কোনো পর্বত বা বিস্তীর্ণ উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার পর যে অবশিষ্ট অংশ পর্বত দাঁড়িয়ে থাকে তাকে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত বলে। অর্থাৎ দেখো আমি তোমাদের বলি, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত বা আগ্নেয় পর্বত এগুলো যখন দীর্ঘদিন ক্ষয় হয়ে পড়ে, যখন ক্ষয় হয়ে তোমার যে অবশিষ্ট অংশ পর্বত রূপে দাঁড়িয়ে থাকছে সেটাকে বলছে তোমার ক্ষয়জাত পর্বত। অর্থাৎ যে কোনো পর্বত কিন্তু দীর্ঘদিন ক্ষয়ের ফলে শেষে তোমার ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতে পরিণত হয়। এবার উদাহরণ কি, যেমন ভারতের আরাবল্লী, এটা কিন্তু তোমার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। ভারতের আরাবল্লী এবং নীলগিরি এইটা কিন্তু ভারতের ক্ষয়জাত পর্বত। তাহলে এটা গেল তোমার ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো এবং সংজ্ঞাটা কিন্তু আমরা বললাম। এরপর দেখো প্রত্যেকটা পর্বত সম্পর্কে জানার পরে এবারে প্রত্যেকটা স্পেসিফিক পর্বত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন প্রথমে আমরা জেনেছি ভঙ্গিল পর্বত সম্পর্কে। তাহলে ভঙ্গিল পর্বত সম্পর্কে আমরা যখন বলবো প্রথমে আমাদের কি জানতে হবে যে পাত কাকে বলে। দেখো পাত কোন জিনিসটাকে বলে, এই পাতের সংজ্ঞাটা কি, কারণ পাত সংস্থান তত্ত্ব যেটা আছে সেই পাত সংস্থান তত্ত্বটা কিন্তু ভঙ্গিল পর্বত গঠনের ক্ষেত্রে যে মতবাদগুলো আছে তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে তোমার পাত সংস্থান তত্ত্ব। তো সেই তত্ত্বটা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে পাত কোন জিনিসটাকে বলছে। দেখো পাত কি বলছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে। অ্যাস্থেনোস্ফিয়ার কোন জিনিসটাকে বলছে বলতো, পৃথিবীর আমরা যে গঠনটা দেখি অর্থাৎ সেখানে প্রথমে অ্যাস্থেনোস্ফিয়ার, তারপর তোমার ওই কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল, এরকম যে তোমার ভাগগুলো, এবং সব থেকে মাঝে আছে তোমার ম্যান্টল বা কেন্দ্রমণ্ডল। এই যে অ্যাস্থেনোস্ফিয়ারের ছবিটা দেখো, এই যে অ্যাস্থেনোস্ফিয়ার গুরুমণ্ডলের উপরের অংশে এই যে সান্দ্র অবস্থার উপরে এই যে অংশটা আছে যেটা তোমার সান্দ্র অবস্থা, এখানে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, সে এই অংশটাকে বলছে তোমার অ্যাস্থেনোস্ফিয়ার। বুঝতে পেরেছো? অর্থাৎ নিচের অংশটা কঠিন, উপরের অংশটা কঠিন, মাঝখানে যে তোমার সান্দ্র প্রকৃতির যে অংশটা আছে সেটাকে বলছে তোমার অ্যাস্থেনোস্ফিয়ার। এটা এখনো পর্যন্ত তোমার আগুনের মতো হয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে তোমার আগুনের মতো লাল দেখাচ্ছে, এবং এখানে কি হচ্ছে এই যে পরিচলন স্রোত তোমার দেখা যাচ্ছে। এই স্রোতটার জন্য কি হয় যে উপরে যে কঠিন অংশটা আছে অর্থাৎ পৃথিবী যে পাতগুলো আছে সেগুলো কিন্তু মুভ করছে। তো এই অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে এই নিচের অংশটা, অর্থাৎ আমাদের যে কঠিন ভূত্বক আছে সেই ভূত্বকের নিচে যে সান্দ্র অবস্থাটা আছে পৃথিবীর অভ্যন্তরে সেটিকে বলছে তোমার অ্যাস্থেনোস্ফিয়ার। তো পাত কি বলছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত ও কঠিন খণ্ডগুলিকে পাত বলা হয়। হলো এবার 1956 খ্রিস্টাব্দে কানাডার ভূপদার্থবিদ জে.ডি. উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। ভূত্বকে 7টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টিরও বেশি ছোট ছোট পাত আছে, এটা তোমাদেরকে জানতে হবে। উদাহরণ হচ্ছে ইউরেশীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত প্রভৃতি। তাহলে পাত কাকে বলে এটা কিন্তু আমরা জানলাম। এরপরে আমাদের কি জানতে হবে, পাতের পরে আসতে যাবে পাত সীমান্ত কাকে বলে। পাত সীমান্ত কাকে বলে এবং প্রত্যেকটা সীমান্ত, তাহলে পাত সীমান্ত হচ্ছে তোমার যে রেখা বরাবর দুটি পাত মিলিত হয় সেটিকেই বলছে পাত সীমান্ত। বুঝতে পেরেছো? অর্থাৎ দুটি পাত যেখানে মিলিত হচ্ছে বা একটা পাত থেকে আরেকটা পাত দূরে সরে যাচ্ছে সেটাই হচ্ছে পাত সীমান্ত। এই সীমান্তকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রতিসারী বা অপসারী পাত সীমান্ত, 2 নম্বর হচ্ছে অভিসারী পাত সীমান্ত এবং 3 নম্বর হচ্ছে তোমার নিরপেক্ষ পাত সীমান্ত। প্রত্যেকটা ছবি কিন্তু তোমাদেরকে দিতে হবে। দেখো তাহলে প্রথমে আমাদের যে পাত সীমান্তটা আছে সেটা কি, অপসারী বা প্রতিসারী পাত সীমান্ত। প্রতিসরণ মানে কি, অর্থাৎ যখন একে থেকে অপর দূরে সরে যাবে তখন সেটা হচ্ছে প্রতিসরণ বা প্রতিসারী পাত সীমান্ত। এর অপর নাম হচ্ছে অপসারী পাত সীমান্ত। তাহলে কাকে বলছে, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী বা প্রতিসারী পাত সীমানা বলে। এই পাত সীমানায় নতুন ভূমিরূপের উৎপত্তি হয় বলে একে গঠনকারী পাত সীমান্ত বলে। তাহলে দেখো এই যে তোমার পাত সীমান্তগুলো আছে এই পাত সীমান্তগুলিকে তোমার বিভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন প্রতিসারী পাত সীমান্তের অপর নাম কি, এটা হচ্ছে গঠনকারী পাত সীমানা।
অর্থাৎ যদি তোমাকে গঠনকারী পাত সীমানা বলে তখন কিন্তু এই প্রতিসারি বা অপসারী পাত সীমানাটাকেই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এবার এই ছবিটা কি, এই ছবিটাই দেখতে পাচ্ছ, এই যে কত সুন্দর ছবিটা দেওয়া হয়েছে, এটা তুমি স্কেচের সাহায্যে আঁকতে পারো। অর্থাৎ এই মাঝখানে একটা শৈলশিরা বিরাজ করবে এবং দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং মাঝখানে যে ম্যাগমাটা সরে আসছে উঠে আসছে সেটা কিন্তু উঁচুভাবে দেখো এখানে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে তোমার অপসারী বা প্রতিসারী পাত সীমান্ত। এর উদাহরণ কি হচ্ছে আফ্রিকান পাত ও আমেরিকান পাত সীমানা, এটা হচ্ছে তোমার এই অপসারী বা প্রতিসারী পাত সীমানার উদাহরণ। ঠিক আছে, তাহলে এরপর আমাদেরকে যে পাত সীমানাটা জানতে হবে সেটা হচ্ছে তোমার অভিসারী পাত সীমানা। তাহলে অভিসারী কোনটাকে বলছে, আমরা প্রতিসারী জানলাম অর্থাৎ একে অপর থেকে দূরে চলে যাওয়া। এবার অভিসারী কোনটাকে বলছে বলো তো? অভিসারী হচ্ছে যখন পরস্পরের কাছে আসে তখন সেটাকে বলছে অভিসারী পাত সীমানা। তাহলে দেখো আছে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হতে থাকে তাকে বলছে অভিসারী পাত সীমানা। এই পাত সীমানায় ভূত্বকের কিছুটা অংশ ধ্বংস হয় বলে একে ধ্বংসাত্মক পাত সীমানা বলা হয়। তাহলে একটা গেল তোমার সৃষ্টি পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা, এবার হচ্ছে তোমার ধ্বংস পাত সীমানা। অর্থাৎ যখন পরস্পর থেকে কাছে চলে আসছে, অর্থাৎ দুটো পাতে যখন সংঘর্ষ হচ্ছে তখন যেহেতু কিছুটা অংশ তো আর ধ্বংস হচ্ছে তাই এর নাম হচ্ছে তোমার ধ্বংসাত্মক পাত সীমানা। এরপর ছবিটা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা কিন্তু এইখানে যেমন দেখো একটার নিচে আরেকটা প্রবেশ করছে না, অর্থাৎ এটা দূরে সরে যাচ্ছে। এখানে কিন্তু দেখো কি হচ্ছে, একটা পাত কিন্তু আরেকটা পাতের নিচে প্রবেশ করছে, অর্থাৎ এখানে যে পাতটা ভারী সেই পাতটা কিন্তু নিচে চলে যাবে আর হালকা পাতটা কিন্তু উপরে চলে যাবে। সাধারণত মহাসাগরীয় পাতটা হয় ভারী, তাহলে মহাসাগরীয় পাতটা নিচে চলে যাবে, মহাদেশের পাতটা উপরে চলে যাবে। আবার যখন দুটো মহাদেশের পাতের মধ্যে সংঘর্ষ হবে তখন ওই দুটো পাতের মধ্যে যেটা ভারী হবে সেটা নিচে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এখানে আছে তোমার সমুদ্র খাত, আগ্নেয়গিরি, ভূমিকম্প, তোমার অগ্নুদ্গম। এই যে এখানে অভিষেক উদাহরণ কি বলছে উত্তর এবং দক্ষিণ আমেরিকার পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত সীমানা, এটা হচ্ছে তোমার অভিসারী পাত সীমানার উদাহরণ। এবার 3 নম্বর যে পাত সীমানাটা সেটা হচ্ছে নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা। অর্থাৎ এরা কিন্তু পরস্পর থেকে দূরেও চলে যায় না, পরস্পরের মুখোমুখিও হয় না, পাশাপাশি চলে যায়, যার জন্য একে নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা বলছে। যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চারিত হয় তাকে নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা বলা হয়। দেখতে পাচ্ছ দুটো পাত পাশাপাশি চলে যাচ্ছে। উদাহরণ কি বলছে ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিজ চ্যুতি এই পাত সীমানার উদাহরণ। তাহলে হয়ে গেল তোমার পাত সীমানা। এরপর দেখো আমাদের পাত সীমানার পরে জানতে হচ্ছে কি যে সুচার লাইন কাকে বলে বা উদাহরণ দাও। দেখো সুচার লাইন হচ্ছে দেখো বলছে দুটি অভিসারী, অভিসারী মানে কি? অভিসারী মানে হচ্ছে তোমার যখন দুটো পাতের মধ্যে সংঘর্ষ হচ্ছে তখন সেটাকে বলছে অভিসারী পাত সীমানা, অর্থাৎ এই প্রকৃতির পাত সীমানাটাকে বলছে। দুটি অভিসারী পাত প্রথম যে রেখা বরাবর মিলিত হয় তাকে সুচার লাইন বলা হয়, অর্থাৎ যে রেখা বরাবর দুটো পাত মিলিত হয়। সহজ কথায় বলতে গেলে অভিসারী প্রতিসারী কিছু তোমাকে মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখো যে রেখা বরাবর দুটো পাত মিলিত হয় সেটাকে বলছে সুচার লাইন। হিমালয় পার্বত্য অঞ্চলের সিন্ধু সিবন রেখা সুচার লাইনের নিদর্শন। অর্থাৎ তোমার সিন্ধু নদী ইয়ের দিকে আছে এটা, তাহলে এটা গেল তোমার সুচার লাইন। এরপর কি আছে ভাঁজ বলতে কি বোঝো? তাহলে দেখো ভাঁজ বলতে আমরা ভঙ্গিল পর্বত যখন জানছি তখন ভাঁজ জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে ভাঁজ কি বলছে গিরিজনী আলোড়নের ফলস্বরূপ ভূত্বকে সংনমন বলের ফলে সৃষ্ট পার্শ্বচাপের ফলে কোমল শিলাস্তর সংকুচিত হয়ে যে তরঙ্গ সদৃশ বক্রতা সৃষ্টি হয় তাকে ভাঁজ বলা হয়। তাহলে এটা গেল আমাদের ভাঁজ সম্পর্কে জানা গেল। এবার আমাদেরকে দেখো জানতে হবে যে পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। দেখো ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে 3টে প্রধান তত্ত্ব কিন্তু আমাদেরকে জানতে হয়। তা সেই 3টের মধ্যে আমাদেরকে 3টেই জানতে হবে, কিন্তু ওই 3টের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য যেটা সেটা হচ্ছে তোমার পাত সংস্থান তত্ত্ব, যেটা তোমার পাত পড়ানোর সময় আমি তোমাদেরকে পাত কাকে বলে বলার সময় বললাম যে পৃথিবীতে কটা পাত আছে। তাহলে পাত সংস্থান তত্ত্বের আলোকে আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তিটা কিন্তু আমরা আলোচনা করব। তাহলে দেখো পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তিটা কীরকম। প্রথমেই দেখো তত্ত্বের আবিষ্কারকে, অর্থাৎ দেখো ভূবিজ্ঞানী জে.টি. উইলসন, উইলসন, যেটা পাত পড়ানোর সময় পাত কাকে বলে বলার সময় বলেছি, আবার বলছি, উইলসন কিন্তু 1965 খ্রিস্টাব্দে প্রথম পাত শব্দটি কিন্তু ব্যবহার করেন। প্রথম কিন্তু উনি পাত শব্দটি ব্যবহার করলেন। এরপর ধরুন ম্যাকেঞ্জি, পার্কার, এই নামগুলো তোমরা মনে রাখতে পারো নাও পারো, কিন্তু উইলসন এই কথাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই তত্ত্বের অবতারণা করলেও ফরাসি বিজ্ঞানী লা পিঁচো এই প্রথম পাত তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যাটা দেন।
অর্থাৎ পাতের ধারণাটা কিন্তু 1965 সালে এলেও লা পিঁচো কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু সর্বাধুনিক যে ব্যাখ্যাটা সেটা দেন। এই তত্ত্বের মূল বক্তব্য কি হচ্ছে, পৃথিবীর ভূত্বক অনেকগুলি খণ্ডের সমষ্টি, প্রতি খণ্ডকে পাত বলে। 2 নম্বর কি, ভূত্বকে এই ধরনের 7টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টিরও বেশি ছোট পাত আছে। 3 নম্বর কি, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান পাতগুলি তাপের পরিচলন স্রোতের কারণে সঞ্চালিত হয়। 4 কি, এই পাত সঞ্চালন পরস্পরের দিকে অর্থাৎ অভিসারী, পরস্পরের বিপরীত দিকে অর্থাৎ প্রতিসারী, পাশাপাশি অর্থাৎ নিরপেক্ষ, এই 3 ভাবে হয়ে থাকে এবং বিভিন্ন ভূমিরূপ গঠন করে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার ভঙ্গিল পর্বত। এবারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কি বলছে, পাত সঞ্চালন এবং ভঙ্গিল পর্বতের উত্থান। দেখো বলছে অভিসারী পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। অভিসারী অর্থাৎ অভিসারী পাত সীমান্তে চলমান দুটি পাত পরস্পরের অভিমুখে এসে ধাক্কা খায়, অর্থাৎ যে দুটো পাত অভিসারী পাত সীমান্ত, যেটাকে যার অপর নাম হচ্ছে ধ্বংসাত্মক পাত সীমান্ত, বলছে দুটো পাত কিন্তু পরস্পরের ধাক্কা খায় এবং সংঘর্ষ সীমান্তে ভঙ্গিল পর্বত সহ নানা ধরনের ভূমিরূপ গঠিত হয়। অভিসারী পাত সীমান্তে তোমার কে আবার তোমার 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মহাদেশীয় পাত, যেহেতু 2 রকমের, একটা মহাদেশীয় পাত, একটা মহাসাগরীয় পাত। এবার দেখো দুটো পাতের মধ্যে সংঘর্ষ হতে পারে। একটা হচ্ছে মহাদেশীয় অর্থাৎ দুটো মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষ, মহাদেশীয় মহাসাগরীয় অর্থাৎ একটা মহাদেশের সঙ্গে একটা মহাসাগরীয়, আর মহাসাগরীয় তোমার এই দুটো পাত সীমান্ত। এই 3টে পাত সীমান্তের মধ্যে কিন্তু মহাসাগরীয় কিন্তু কোনো ভঙ্গিল পর্বত গঠিত হয় না। শুধুমাত্র মহাদেশীয় এবং মহাদেশীয় মহাসাগরীয় এই দুটোতে কিন্তু ভঙ্গিল পর্বত গঠিত হয়। এবার আমাদেরকে এই দুটো সম্পর্কে তাহলে আলোচনা করতে হবে। প্রথমটা কি আছে, মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। বলছে কি, সাধারণত দুটি মহাদেশীয় পাতের মাঝখানে একটি অপ্রশস্ত অগভীর সমুদ্র, একে বলছে কি মহীখাত, বুঝতে পেরেছ? অগভীর সমুদ্র, সেটাকে বলছে মহীখাত। নদ নদীর মাধ্যমে আসা পলি সঞ্চিত এই মহীখাতটি ভরাট হয়ে যায়। এদিকে মহাদেশীয় পাত দুটি যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন মহীখাতে সংকীর্ণ হয় এবং পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে উপরে উঠে যায় এবং ভঙ্গিল পর্বত গঠন করে। তাহলে দেখো এখানে কি বলছে, যে দুটো পাত সীমান্ত যখন থাকছে, এই দেখো এখানে ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, বা আরেকটা সহজ ছবি আমি তোমাদের এঁকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে ধরো এখানে আমাদের মহাদেশীয় এই দুটো পাত সীমান্তের কথা বলছে। তো সেক্ষেত্রে দেখো এরকম করে একটা ছবি তোমরা আঁকতে পারো, যে এই জায়গাতে এই একটা পাত আর এরকম একটা পাত, ঠিক আছে? এই দুটো পাত তোমার হলো। এবারে কি ভিতরের দিকে এটা প্রবেশ করলো, দুটো পাতের মধ্যে একটা পাত কিন্তু প্রবেশ করবে। এখানে দুটোই কিন্তু মহাদেশীয়, অর্থাৎ এটাও মহাদেশীয়, এটা হচ্ছে তোমার মহাদেশীয়। দুটো পাতের শেডিং কিন্তু একই হবে, আলাদা হবে না, বুঝতে পেরেছো? দুটো যখন আলাদা হবে তখন কিন্তু শেডিংটা হবে। এবারে কি হচ্ছে, এইখানে তোমার আঁকতে পারো টেথিস, ঠিক আছে? টেথিস আঁকার পরে এইখানে এমনি করে তোমরা ভাঁজটা দিয়ে দিলে, তাহলে কিন্তু এখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হলো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ভঙ্গিল পর্বত। টেথিস শুধুমাত্র তোমার হিমালয় পর্বতের জন্য তোমার ব্যবহার হবে, অর্থাৎ এমনটা নয় যে সমস্ত ভঙ্গিল পর্বতই কিন্তু টেথিস উদাহরণ ব্যবহার করবে। শুধুমাত্র আমাদের যে হিমালয় পর্বত যেটা হচ্ছে সবথেকে বড় যে ভঙ্গিল পর্বত, সেই ভঙ্গিল পর্বতের এখন যেখানে রয়েছে সেই জায়গাতে একসময় টেথিস সাগর ছিল, এটা কিন্তু আমাদের ব্যাখ্যা করা হয়। এবারে উদাহরণ দেখো কি দিয়েছে, বলছে মহাদেশীয় মাছ সীমান্ত ভঙ্গিল পর্বতের উত্থান, বলছে ইউরেশীয় পাত এবং ইন্দোনেশীয় অস্ট্রেলীয় পাতে পরস্পরের কাছে আসার ফলে টেথিস মহীখাতে সঞ্চিত পলিরাশি ভাঁজ পড়ে হিমালয় পর্বত উত্থিত হয়েছে। ইউরেশীয় এবং আফ্রিকান পাতের পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে আলপস পর্বতের উৎপত্তি হয়েছে। এরপর আমাদেরকে যেটা জানতে হবে, মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। এখানে কি বলছে, ওই যখন মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন অপেক্ষাকৃত ভারী শিলা গঠিত মহাসাগরীয় পাতটি, ঠিক আছে? দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে মহাদেশীয় এবং মহাসাগরীয়র মধ্যে কিন্তু মহাসাগরীয় পাতটা কিন্তু ভারী হবে এবং এই ভারী পাতটাই কিন্তু তোমার ভূ অভ্যন্তরে প্রবেশ করবে। এই দেখো এখানে ছবিটা দেওয়া আছে, ভারী মহাসাগরীয় পাতের নিমজ্জন, হ্যাঁ, আর মহাদেশীয় পাতটা কিন্তু উপরেই থেকে যাচ্ছে। তোমরা যখন এই ছবিটা আঁকবে তখন এরকম করে আঁকতে পারো, কিন্তু এইখানে যখন মহাসাগরীয় পাত যেটা তোমার নিচে চলে যাচ্ছে, এটা হবে তোমার মহাসাগরীয় পাত, তার শেডিংটা একরকম হবে, কিন্তু মহাদেশীয় পাত যেটা আছে সেটা কিন্তু তোমার শেডিংটা অন্যরকম করতে হবে। অর্থাৎ এটা যদি এরকম করে রাখো তাহলে এটাকে এমনি করে দাও, যাই হোক একটা আলাদা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে তোমার মহাদেশীয়, আর এইদিকে যেটা আছে এটা হচ্ছে
মহাসাগরীয়। এরপর দুটো পাত তোমার প্রবেশ করলো এবং সঞ্চিত হয়ে ভাঁজ খেয়ে উপরে ভঙ্গিল পর্বত গঠন করে। উদাহরণ কি? বলছে উত্তর আমেরিকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে রকি পর্বতের উত্থান ঘটেছে। হ্যাঁ, দক্ষিণ আমেরিকা এবং নাজকা পাতের মাঝে আন্দিজ পর্বতের উত্থান ঘটেছে। অস্ট্রেলিয়া পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে গ্রেট ডিভাইন রেঞ্জের উত্থান ঘটেছে। তোমরা এর মধ্যে ভারতের যে উদাহরণটা আছে সেই একটা উদাহরণ তোমরা পড়বে এবং মুখস্থ করবে, তাহলেই কিন্তু হবে। তাহলে এটা গেল তোমার পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলাটা কি? আমাদের প্রশান্ত মহাসাগরের চারিদিকে যে তোমার আগ্নেয় পর্বতগুলোকে দেখা যায় মালার মতো, সেটাকে বলছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এবং এটা তোমার যেহেতু তোমার ওই দুটো পাতের সংযোগস্থল, মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের সংযোগস্থল, তাই এটা কিন্তু প্রশান্ত মহাসাগরকে ঘিরে আছে, যার জন্য এটা এখানে করা আছে। এই প্রশ্নটা তোমরা ওই আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত যেটা আছে সেখানেও এটা তোমরা পড়তে পারো, বা ভঙ্গিল পর্বতের সঙ্গেও পড়তে পারো। যাই হোক, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তোমাদের প্রথমে বলে দিই। সংজ্ঞা কি? বলছে মেঘলা শব্দের অর্থ হচ্ছে কোমর বন্ধনী, অর্থাৎ বেল্ট। ঠিক আছে, আমরা কোমরে যে বেল্ট পরি সেটাকে বলছে। প্রশান্ত মহাসাগরকে বলয় বা কোমর বন্ধনীর মতো ঘিরে পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি অবস্থান করছে, তাই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। অর্থাৎ দেখো এই যে ছবিটা আছে, এই ছবিতে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এইটা এবং এইটা, এই পুরোটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং আমরা যে আগ্নেয়গিরিগুলো দেখতে পাচ্ছি, এই দেখো ছবিগুলো দেখো দিয়েছে আগ্নেয় পর্বতগুলি, সেগুলো কিন্তু বেশিরভাগই প্রশান্ত মহাসাগরকে মালার মতো একদম পুরো বেষ্টন করে আছে। এটার কারণ কি? তার কারণ হচ্ছে দুটো পাত সীমান্ত, একটা হচ্ছে তোমার মহাসাগরীয় পাত সীমান্ত, একটা হচ্ছে তোমার মহাদেশীয় পাত সীমান্ত। সেই সীমান্ত বরাবর কিন্তু তোমার এই আগ্নেয় পর্বতগুলো দেখা যাচ্ছে। বিস্তার কি? বলছে এই আগ্নেয় মেঘলা বলয়টি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে শুরু করে রকি আন্দিজ পর্বত হয়ে আলাস্কার মধ্য দিয়ে পশ্চিম উপকূল বরাবর কামচাটকা, শাখালিন, জাপান, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ এবং ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এরপর কি সৃষ্টির কারণ কি? বলছে মূলত প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাত সীমান্তের অবস্থানের জন্য, অভিসারী মানে পরস্পর থেকে গঠনকারী সীমান্ত, যেটা পরস্পর থেকে দূরে সরে যাওয়া, এই আগ্নেয় মেঘলার সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলে, তাহলে অভিসারী পাত সীমান্ত অবস্থানের জন্য আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলে আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে এবং পশ্চিম উপকূলে এশিয়া এবং অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হয়েছে। তাহলে এখানকার উল্লেখযোগ্য আগ্নেয়গিরি কি? দেখো অনেকগুলোই তো মালার মতো অবস্থান করছে, তার মধ্যে কতগুলো উল্লেখযোগ্য কি আছে? বলছে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হলো তোমার আকনকাগুয়া, হ্যাঁ আকনকাগুয়া, তারপরে আছে তোমার কটোপ্যাক্সি, পিলি, ওরিজাভা, যতগুলো পারবে তোমরা এটা মুখস্থ করবে। তাহলে এই হলো তোমার প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এরপরে দেখো কি আছে, অধপাত এবং বেনি অফ জোন। হ্যাঁ, এই দুটো হচ্ছে তোমার কি, এই দুটো এই পাত যে আছে, এই পাতের সঙ্গে যুক্ত কতগুলো গুরুত্বপূর্ণ টার্ম আর কি। হ্যাঁ, তো এই দুটো তোমাদের জানতে হবে। অধপাত মণ্ডল বা সাবডাকশন জোন কাকে বলছে? তাহলে সাবডাকশন জোন হচ্ছে পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী অর্থাৎ বিনাশকারী পাত সীমানায় কোনো ভারী মহাদেশীয় পাত যখন কোনো হালকা মহাসাগরীয় পাতের সীমানায় প্রবেশ করে, তখন ভারী পাতের সেই নিমজ্জিত অংশকে অধপাত বলা হয়। অর্থাৎ যে পাতটা তোমার ডুবে যাচ্ছে বা নিমজ্জিত হচ্ছে, সেই পাতটিকেই বলছে অধপাত। অর্থাৎ যে পাতটা ভারী হবে সেটাই হবে তোমার অধপাত বা নিমজ্জিত পাত। এরপর দেখো বেনি অফ মণ্ডল কোনটাকে বলছে? বেনি অফ জোন হচ্ছে তোমার পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী অভিসারী পাত সীমানায় কোনো ভারী মহাসাগরীয় পাত কোনো অপেক্ষাকৃত হালকা মহাদেশীয় পাত বরাবর ঢালু হয়ে অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে 45 ডিগ্রি কোণে নত হয়ে যে অধপাত মণ্ডল গঠন করে তাকে বেনি অফ মণ্ডল বলে। অর্থাৎ 45 ডিগ্রি কোণে নত হয়ে যে অধপাত মণ্ডলটি গঠন করছে সেটিকে বলছে তোমার বেনি অফ মণ্ডল বা বেনি অফ জোন। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ভঙ্গিল পর্বতের প্রশ্নগুলো। এরপরে কি আছে, আমাদের মহীখাত কাকে বলে? দেখো একটা তত্ত্ব সম্পর্কে আমাদের কিন্তু পরিষ্কার হলো, সেটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। আমি তোমাদের 3টে তত্ত্ব সম্পর্কে জানতে হবে বলেছিলাম। এরপর দ্বিতীয় যেটা আছে সেটা কি, মহীখাত তত্ত্ব। তাহলে মহীখাত তত্ত্ব জানার আগে আমাদেরকে জানতে হবে যে মহীখাত জিনিসটা কি। তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রথমে পরিষ্কার হতে হবে। তাহলে দেখো মহীখাত কি বলছে, মহাসাগর
সাগর অন্তর্গত সুদীর্ঘ অবনমিত প্রাচীন ভূভাগ মহীখাত নামে পরিচিত। তাহলে যে সমস্ত সাগরগুলি অনেক প্রাচীন, হ্যাঁ, অনেক পুরনো এবং প্রায় অবনমিত, অর্থাৎ যেটা তোমার ভূতে যাচ্ছে আর কি, ভোতা নদী, যে আমাদের পুকুর যেটাকে বলা হয়, অর্থাৎ গভীরতা কমে যায় যে সমস্ত সাগরের, হ্যাঁ, সেটাকেই বলছে সাগর মহাসাগরের অন্তর্গত সুদীর্ঘ অবনমিত প্রাচীন ভূভাগ মহীখাত নামে পরিচিত। প্রবক্তাকে মহীখাত সম্পর্কে ধারণা দেন ভূবিজ্ঞানী জে হল এবং জেডি ডানা। বৈশিষ্ট্য কি? মহীখাতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মহীখাত ভূপৃষ্ঠের একটি সুদীর্ঘ সংকীর্ণ অবনমিত জলভাগ। 2 নম্বর হচ্ছে প্রতিটি মহীখাতই প্রাচীন ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত। 3 নম্বর কি? মহীখাত সর্বদা পলি সঞ্চয়ের দ্বারা অবনমিত হয়। 4 কি? ভঙ্গিল পর্বতের উত্থানে মহীখাতের যথেষ্ট ভূমিকা রয়েছে। উদাহরণ কি? টেথিস মহীখাত। দেখো, মহীখাত সম্পর্কে আমাদের যতগুলো উদাহরণ আছে তার মধ্যে কিন্তু টেথিসটাই কিন্তু আমরা একমাত্র ব্যবহার করে থাকি, অন্য মহীখাত আমাদের খুব একটা ব্যবহৃত হয় না। তাহলে উদাহরণ হচ্ছে তোমার টেথিস মহীখাত। এরপর কি আছে? মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। তাহলে আমরা ঠিক যেমন ওই পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে আলোচনা করলাম, এবার আমাদেরকে তোমার ওই মহীখাত তত্ত্বের আলোকে আলোচনা করতে হবে। তাহলে মহীখাত তত্ত্বের আলোকে কীভাবে উৎপত্তি আলোচনা করব? দেখো, বলছে জার্মান বিজ্ঞানী কোবার 1925 সালে মহীখাত বা জিওসিনক্লাইন তত্ত্ব অনুসারে বর্তমানে যে স্থানে ভঙ্গিল পর্বত অবস্থান করছে, অতীতে সেখানে সংকীর্ণ, দীর্ঘ এবং অগভীর সমুদ্র ছিল, যাকে মহীখাত বলে। এই মহীখাত থেকে 3টি পর্যায়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়েছে। প্রথমে কি? শিলায়ন বা লিথোজেনেসিস। লিথোজেনেসিস কোনটাকে বলছে? অর্থাৎ পলি সঞ্চয় যেটাকে, সেটাকে বলছে লিথোজেনেসিস। বলছে এই পর্যায়ে মহীখাতের পাশের ভূখণ্ডের ক্ষয়জাত পদার্থ প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে মহীখাতে সঞ্চিত হতে থাকে এবং কালক্রমে উপরের চাপে এবং নিচের তাপে পাললিক শিলায় পরিণত হয়। তাহলে এটা গেল তোমার প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় কি? গিরিজনী পর্যায় বা ওরোজেনেসিস। হ্যাঁ, এটাকে কি বলছে? বলছে এই পর্যায়ে কালক্রমে সঞ্চিত পাললিক শিলার ভারে মহীখাতের তলদেশ ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এর ফলে সৃষ্ট টানের কারণে পাশের ভূখণ্ড দুটি পরস্পরের দিকে আসতে থাকে, যার জন্য দুই ভূখণ্ডের প্রবল পার্শ্বচাপে মহীখাতের পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। 3 নম্বর কি? ভাস্কর পর্যায় বা লিপ্টোজেনেসিস। এটা কি? বলছে এই পর্যায়ে ভঙ্গিল পর্বতের উত্থান কার্য এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী হিমবাহ দ্বারা ক্ষয়কার্যের ফলে নানারূপ ভূমি ভাস্কর্যের সৃষ্টি হয়েছে। এটা গেল তোমার তৃতীয় পর্যায়। এবং 3টে পর্যায়ের ছবি দেখো, এটা হচ্ছে প্রথম পর্যায়ের ছবি, অর্থাৎ দুটো তোমার আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ালাল্যান্ড দুটো ভূখণ্ড এবং তার মাঝে আছে তোমার টেথিস সাগর, হ্যাঁ, টেথিস অবতল। এবং এখানে প্রথম যে পর্যায়টা যেটাকে বলছে তোমার লিথোজেনেসিস বা শিলায়ন, এখানে তোমার একের পর এক পলি সঞ্চিত হয়ে এখানে তোমার শিলা সৃষ্টি করছে। 2 নম্বর পর্যায়ে কি হচ্ছে? এর মধ্যে কিন্তু ভাঁজ হচ্ছে, অর্থাৎ দুটো যখন পার্শ্বচাপের ফলে আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ালাল্যান্ড দুটো যখন তোমার কাছাকাছি আসছে, তখন কি হচ্ছে? মাঝের যে পলিটা বা মাঝের যে শিলাটা, পাললিক শিলাটা, সেটা কিন্তু ভাঁজ হচ্ছে। এবং তৃতীয় পর্যায়ে কি হচ্ছে? তোমার পর্বতের সৃষ্টি করছে। এই 3টে ছবি খুব সুন্দর করে দেওয়া আছে, এই 3টে ছবি তোমরা দিতে পারো। এবার উদাহরণ কোনটাকে বলছে? উদাহরণ দিচ্ছে এবারে, বলছে বর্তমানে যেখানে হিমালয় রয়েছে, অতীতে সেখানে টেথিস নামে এক অগভীর সমুদ্র বা মহীখাত ছিল। এর উত্তরে আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ড নামে দুটি প্রাচীন ভূখণ্ড ছিল। এই দুই ভূখণ্ড থেকে দীর্ঘকাল ধরে ক্ষয়জাত পদার্থ টেথিস সাগরে সঞ্চিত হতে থাকে। কালক্রমে পলিরাশির চাপে গিরিজনী আলোড়ন শুরু হলে ভূখণ্ড দুটির প্রবল পার্শ্বচাপে টেথিসের তলদেশে সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে। তাহলে এটা গেল তোমার মহীখাত তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। এরপর দেখো, তারপরে কি আছে? টেথিস সাগরের সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি তোমাদের বললাম যে টেথিস সাগরটা কিন্তু হিমালয় পর্বতের যে উৎপত্তি, সেটা সম্পর্কে তোমার বর্ণনা করা হয়ে থাকে। তাই টেথিস নিয়ে যদি তোমার কোনো টিকা আসে, তাহলে তোমরা কি লিখবে? দেখো, এখানে বলছে যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে, আজ থেকে বহু কোটি বছর আগে মূলত কার্বনিফেরাস যুগে শেষে থেকে ক্রিটেসাস যুগের শুরু পর্যন্ত যে অগভীর মহাসমুদ্র অবস্থান করত, তাকে টেথিস সাগর বলে। তোমরা এটাকে খুব সহজভাবে বলতে পারো যে যেখানে বর্তমানে হিমালয় পর্বত অবস্থান করছে, সেখানে বহু যুগ আগে সেখানে কিন্তু একটা অগভীর সমুদ্র ছিল, যাকে আমরা টেথিস সাগর বলি। বৈশিষ্ট্য কি? তাহলে এরপর দেখো, আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টি সম্পর্কিত চলমান মহাদেশীয় তত্ত্বটি
ব্যাখ্যা করো। তাহলে টেথিস সাগরের অর্থাৎ মহীখাত তত্ত্বটা কিন্তু আমাদের শেষ হলো। এবার 3 নম্বর যে তত্ত্বটা সেটা হচ্ছে যে চলমান মহাদেশীয় তত্ত্ব। হ্যাঁ, এই তত্ত্বটার নাম হচ্ছে তোমার চলমান মহাদেশীয় তত্ত্ব। তাহলে চলমান মহাদেশীয় তত্ত্বটা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, 3 নম্বর যে তত্ত্বটা সেটা সম্পর্কে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে দেখো আমাদেরকে বলতে হবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি সম্পর্কিত প্রধান 6টি মতবাদ, তার মধ্যে এই 6টা মতবাদ দেওয়া হয়েছে। এবার চলমান মহাদেশীয় তত্ত্ব যেটা সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। এখানে কি বলছে ভূতত্ত্ববিদ টেলর, তাহলে এটার কিন্তু হচ্ছে তোমার টেলরের মত। হ্যাঁ, চলমান মহাদেশীয় তত্ত্বের ধারণা দিলেও 1912 সালে প্রকাশিত জার্মান মহাবিদ আলফ্রেড ওয়েগনার, হ্যাঁ, আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চরণ তত্ত্বটি কিন্তু সর্বজন বিদিত। অর্থাৎ আলফ্রেড ওয়েগনার যে তত্ত্বটা দিয়েছে সেটাই কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। এখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি সম্পর্কে কি বলেছে, চলমান মহাদেশীয় তত্ত্ব অনুসারে কার্বনিফেরাস যুগে পৃথিবীতে একটি মহাদেশ যার নাম ছিল তোমার প্যানজিয়া বিরাজ করত, আর চারপাশে প্যানথালাসা নামে মহাসমুদ্র ছিল। অর্থাৎ এই তত্ত্ব অনুযায়ী বলছে যে পুরো পৃথিবীতে একটাই মহাদেশ ছিল যার নাম হচ্ছে প্যানজিয়া, এবং একটাই মহাসাগর ছিল যার নাম ছিল তোমার প্যানথালাসা। পরবর্তীকালে জোয়ারি বল বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাবে প্যানজিয়ার মধ্যে ভাঙন শুরু হয়, অর্থাৎ মহাদেশের মধ্যে ভাঙন শুরু হলো। এবার কি বলছে, এই ভাঙা ভূখণ্ড মহাদেশীয় অংশগুলি ভাসতে ভাসতে সঞ্চারিত হওয়ার সময় দুটি ভূখণ্ডের মাঝের অগভীর সমুদ্রে সঞ্চিত পলিস্তরে প্রবল পার্শ্বচাপের ফলে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত তোমার সৃষ্টি হয়। অর্থাৎ এই যে তোমার ভাঙা যে ভূখণ্ডগুলো আছে সেই অংশগুলি ভাসতে ভাসতে সঞ্চারিত হওয়ার সময় দুটি ভূখণ্ডের মাঝে অগভীর সমুদ্রের সঞ্চিত পলিরাশি প্রবল পার্শ্বচাপের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এটা ওনার মতবাদ অনুযায়ী বলছে। আর ছবিটা কি, ছবিটা হচ্ছে তোমার এইটা তোমাকে ছবিটা দিতে হবে। অর্থাৎ দেখো, এই যে আমরা যদি পুরো পৃথিবীটা যদি এটা ভাঙি, দেখো এই যে স্ফীত অংশটা আছে এটা এখানে ঢুকে যাবে, এই অংশটা এখানে ঢুকে যাবে, এই অংশটা এখানে ঢুকে যাবে, এবং মনে হচ্ছে যে পুরো অংশটা কিন্তু অতীতে একটাই ছিল। অর্থাৎ একটা বিস্কিটকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, আবার যদি সেটাকে জোড়া লাগাই তাহলে কি হয়, খাপে খাপে লেগে যায়। ঠিক একই রকমভাবে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারা যাচ্ছে কি যে পৃথিবীকে এই যে অংশগুলো যেটা স্ফীত আছে এখানটা তোমার অবনমিত আছে, আবার এখানে স্ফীত আছে এখানে অবনমিত আছে, এইখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে তোমার পুরো পৃথিবী কিন্তু একসময় এক জায়গাতেই ছিল। এরপর এর উদাহরণটা কি দিচ্ছে, বলছে বিশাল প্যানজিয়া ভেঙে গিয়ে প্রথমে দুটি ভাগে বিভক্ত হয়, যার উত্তরের অংশ আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণ অংশ গন্ডোয়ানাল্যান্ড। অর্থাৎ যে আঙ্গারাল্যান্ড গন্ডোয়ানাল্যান্ডের যে ব্যাখ্যাটা তোমার ওই মহীখাত তত্ত্বে দিয়েছে সেটা কিন্তু এ আবার অন্যরকমভাবে দিচ্ছে। এই দুই ভূখণ্ডের মাঝে ছিল অগভীর সমুদ্র টেথিস। এই ভূখণ্ডের প্রবল পার্শ্বচাপে এই টেথিস সমুদ্রের সঞ্চিত পলিতেই ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে এটা গেল তোমার চলমান মহাদেশীয় তত্ত্ব। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি কী কী। আমরা পর্বতের বৈশিষ্ট্য জেনেছি, এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি কী কী আছে। তাহলে দেখো ভঙ্গিল পর্বতের যে বৈশিষ্ট্যগুলো আছে তারগুলোকে যদি আমরা ব্যাখ্যা করি, প্রথমে কি জানতে হবে সেটা হচ্ছে সৃষ্টি। অর্থাৎ পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। 2 নম্বর কি গঠন। গঠন হচ্ছে যে ভঙ্গিল পর্বত সাধারণত পাললিক শিলাস্তর দ্বারা গঠিত হলেও অনেক সময় এই জাতীয় পর্বতে আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলার সহাবস্থান করে। 3 নম্বর কি ভঙ্গিল পর্বত ভাঁজ এবং চ্যুতির উপস্থিতি। প্রবল চাপ এবং ভূআলোড়নের ফলশ্রুতিতে ভঙ্গিল পর্বতের বিভিন্ন ধরনের ভাঁজ এবং চ্যুতি দেখা যায়। 4 নম্বর কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং বিস্তার। ভঙ্গিল পর্বতের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় অনেক বেশি হয় এবং এদের উচ্চতা ও বিস্তার খুব বেশি হয়। 5 কি শৃঙ্গ, পর্বত শৃঙ্গ এবং গিরিখাত। ভঙ্গিল পর্বত সাধারণত বহু শৃঙ্গ বিশিষ্ট এবং সূচালো হয়। এছাড়া এই জাতীয় পর্বতের অসংখ্য গভীর গিরিখাত কিন্তু দেখা যায়। জীবাশ্মের উপস্থিতি, দেখো একমাত্র কিন্তু এই ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। অগভীর সমুদ্র গর্ভ বা নিমজ্জিত জলবান থেকে ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছিল বলে এই জাতীয় পর্বতে প্রাণী এবং উদ্ভিদের জীবাশ্ম দেখা যায়। ভূমিকম্প প্রবণতা, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলি সাধারণত ভূমিকম্প প্রবণ হয়। 8 নম্বর কি অস্থিত অবস্থা। ভঙ্গিল পার্বত্য অঞ্চলে বারংবার ভূমিকম্প প্রমাণ করে যে ভূপৃষ্ঠের এই অংশ এখনও পর্যন্ত সুস্থিত অবস্থায় আসেনি। তাহলে এটা গেল ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। এরপর দেখো প্রাচীন এবং নবীন ভঙ্গিল পর্বতটা কি। তাহলে ভঙ্গিল পর্বতকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা প্রাচীন একটা নবীন। তাহলে নবীন কি, নবীন মানে কি নতুন, অর্থাৎ যেটা নতুন সৃষ্টি হয়েছে। মহাদেশীয় পাতগুলির সংঘর্ষের ফলে 4.5 থেকে 7 কোটি বছর আগে টার্সিয়ারি যুগে
টারসারি যুগের শেষ দিকে হিমালয়, আল্পস, আন্দিজের মতো ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছিল। ভূতাত্ত্বিক কালের বিচারে এই সময়কালকে প্রায় নগণ্য বলা হয়। এই জন্যই পরবর্তীকালে সৃষ্টি হওয়া এই ভঙ্গিল পর্বতকে নবীন ভঙ্গিল পর্বত বলে। বুঝতে পারছো? তাহলে ভঙ্গিল পর্বত হচ্ছে এই আমাদের হিমালয় পর্বতটা হচ্ছে তোমার কি নবীন ভঙ্গিল পর্বতের অন্তর্গত। হিমালয়, আল্পস, আন্দিজ যেগুলোই আছে আমাদের বর্তমানে যে বড় বড় পর্বতগুলো। আর প্রাচীন ভঙ্গিল পর্বত কি বলছে, মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে পৃথিবীতে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণে প্রথম পর্যায়ে এই জাতীয় ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছিল। যেমন অ্যাপেলেসিয়ান পর্বতমালা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত, যেটা ইউরাল পর্বতমালা যেটা ইউরেশিয়াতে অবস্থিত, আরাবল্লী একমাত্র যেটা ভারত মতো পর্বতগুলি সৃষ্টি হয়েছিল 24 কোটি বছর আগে প্যালিওজয়িক যুগে। তাহলে তোমাকে দুটো যুগের কথা মনে রাখতে হবে, প্রাচীনের মধ্যে আছে প্যালিওজয়িক আর নবীনের মধ্যে আছে টার্সিয়ারি। ঠিক আছে, পারমিন পর্যায়ে পৃথিবীর সৃষ্টির সময় থেকে বর্তমান পর্যন্ত কালের পরিসরকে ভূতাত্ত্বিক কাল বলা হয়। তাহলে এটা গেল তোমার প্রাচীন ভঙ্গিল পর্বত এবং নবীন ভঙ্গিল পর্বত। এরপর দেখো যেটা আছে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন। দেখো হিমালয় পার্বত্য অঞ্চল কিন্তু ভূমিকম্প প্রবণ, কিন্তু এখানে কিন্তু কোনো আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায় না। কেন সেটা আমি তোমাদের পরে আলোচনা করছি। এই ভূমিকম্প প্রবণ কেন বলছে, হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। আজ যেখানে হিমালয় পর্বত আছে সেখানে যেখানে টেথিস নামে একটি অগভীর সমুদ্র ছিল, আঙ্গারাল্যান্ড এবং গন্ডওয়ানাল্যান্ড নামে দুটি উচ্চভূমির চাপে ভূগর্ভের সংকোচন এবং প্রসারণের ফলে টেথিস নামের অগভীর সমুদ্র ধীরে ধীরে ভরাট হয়ে হিমালয় পর্বতে পরিবর্তিত হয়েছে। এই পর্বতের গঠন প্রক্রিয়া এখনও চলার ফলে এখানকার শিলাসমূহ পরস্পরকে খুব দৃঢ়ভাবে ধরে রাখতে পারছে না, ফলে হিমালয় পর্বতের নিচু অংশ এবং পাদদেশে ভূমিকম্প হচ্ছে। 2 নম্বর কি, পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল ইউরেশীয় ভূমিকম্প বলয় এর মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। হিমালয় পার্বত্য অঞ্চলে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের মধ্যে পারস্পরিক সংঘর্ষের সময় পাত দুটির সংযোগ রেখা বরাবর শিলাচ্যুতি ঘটে, যার ফলস্বরূপ কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। তাহলে এটা গেল তোমার পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন। এরপরে দেখো যে প্রশ্নটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে হিমালয় পার্বত্য অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায় না কেন। হ্যাঁ, দেখো ভূমিকম্প প্রবণ হচ্ছে ঠিক কথাই, কিন্তু এখানে কিন্তু আগ্নেয়গিরি খুব একটা দেখা যাচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে হিমালয় পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বত। পৃথিবীর অন্যান্য নবীন ভঙ্গিল পর্বত যেমন আন্দিজ, রকি পার্বত্য অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি আছে, কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু আগ্নেয়গিরি নেই। হ্যাঁ, তাই এটা কিন্তু ব্যতিক্রম। বুঝতে পেরেছো? অন্যান্য যে ভঙ্গিল পর্বতগুলো আছে বিশ্বের সেগুলোতে কিন্তু আগ্নেয়গিরি দেখা যায়, কিন্তু হিমালয় পর্বতে কিন্তু দেখা যাচ্ছে না। তার কারণ কি? প্রথম কারণ হচ্ছে দুটি সমধর্মী পাতের সংঘর্ষ, অর্থাৎ দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কি, কঠিন পাতের স্তর। বলছে দুটি মহাদেশীয় পাতের স্তর কঠিন হওয়ায় ভূ অভ্যন্তরীণ ম্যাগমা বাইরে আসতে পারে না, তাই আগ্নেয়গিরি সৃষ্টি হয়নি। আর কি, প্রতিসারী পাত সীমান্তে অবস্থিত, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল অভিসারী পাত সীমান্তে অবস্থিত, কিন্তু অগ্নুৎপাত সাধারণত প্রতিসারী পাত সীমান্তে বেশি ঘটে থাকে। সুতরাং হিমালয় পর্বত অভিসারী পাত সীমান্তে অবস্থিত হওয়ায় হিমালয় পার্বত্য অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায় না। ব্যাস হয়ে গেল। তাহলে তোমার পর্বতের চ্যাপ্টারটা শেষ, এই ভঙ্গিল পর্বতটা শেষ। এরপর আমাদেরকে জানতে হবে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। তাহলে প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে। তাহলে দেখো, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত অর্থাৎ যে অগ্নুদ্গমের ফলে যে পর্বতটা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। বলছে পৃথিবীর ভিতরে অ্যাস্থনোস্ফিয়ার অংশে, অ্যাস্থনোস্ফিয়ারটা নিশ্চয়ই বোঝানোর কিছু নেই, আমি এর আগে বুঝিয়ে দিলাম ভঙ্গিল পর্বত বোঝানোর সময়। অংশে পদার্থ প্রবল চাপ এবং তাপে তরল এবং সান্দ্র অবস্থায় রয়েছে। চাপের হ্রাস বৃদ্ধি, ভূ আন্দোলন ইত্যাদি কারণে ভূপৃষ্ঠের নানা দুর্বল স্থান দিয়ে এই অর্ধ তরল পদার্থ, যেটাকে বলছে তোমার ম্যাগমা, বাইরে বেরিয়ে এসে লাভা, অর্থাৎ এই যে তোমার অগ্নুজাত পদার্থগুলো যখন ভূ অভ্যন্তরে থাকে তখন সেটাকে বলছে ম্যাগমা, এবং ভূপৃষ্ঠে প্রবাহিত হলে সেটা বলছে লাভা। দুটোর পার্থক্য কিন্তু অনেক সময় আসে। বারংবার পদার্থ বাইরে বেরিয়ে এসে স্তূপের আকারে সঞ্চিত হয়ে যে উচ্চভূমি গঠন করে তা হলো তোমার আগ্নেয়গিরি। তাহলে ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা লাভা রূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়ে যখন পর্বতের সৃষ্টি করছে তখনই সেটাকে বলছে তোমার আগ্নেয় পর্বত। তাহলে কি, আর এই আগ্নেয়গিরি যখন পর্বতের আকার নেয় তখন সেটাকে বলছে আগ্নেয় পর্বত। উদাহরণ কি বলছে, ভারতের আন্দামানের ব্যারেন, নারকোন্ডাম দুটি আগ্নেয় পর্বতের কিন্তু পর্বত নয়। হ্যাঁ, ভারতের ব্যারেন এবং নারকোন্ডাম দুটি কিন্তু আগ্নেয় পর্বত নয়। উদাহরণ কি, জাপানের ফুজিয়ামা। ঠিক আছে, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, স্ট্রমলি, এগুলো কিন্তু হচ্ছে তোমার আগ্নেয় পর্বতের উদাহরণ।
এরপর কি আছে, অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি কাকে বলে। আমি কিন্তু এটা বলার আগেই তোমার বলে দিলাম যে আগ্নেয় পর্বত কাকে বলে, কিন্তু তার আগে তোমাদের অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি কাকে বলে এটা কিন্তু আগে তোমাদেরকে জানতে হতো। তাহলে অগ্নুদ্গম কি? অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি কিন্তু এক নয়। বলছে পৃথিবীর ভিতরের তরল পদার্থ বেরিয়ে আসার পদ্ধতি হচ্ছে অগ্নুদ্গম। হ্যাঁ, বেরিয়ে আসার যে পদ্ধতিটা সেটা হচ্ছে অগ্নুদ্গম। আর এই পদার্থসমূহ ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে সৃষ্ট ভূমিরূপ হলো আগ্নেয়গিরি। অতএব এইটুকু বলা যায় যে অগ্নুদ্গম হলো একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার অনেকগুলি ফল হচ্ছে তোমার আগ্নেয়গিরি। পরিষ্কার হয়েছে অগ্নুদ্গম আগ্নেয়গিরি। এরপর দেখো ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য। আমি কিছুক্ষণ আগে পড়ানোর সময়ই তোমাদেরকে বললাম যে ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য আছে। তাহলে ম্যাগমা কোনটা যেন বলছে ভূ অভ্যন্তরে গলিত এবং অর্ধ তরল বা সান্দ্র পদার্থ হচ্ছে তোমার ম্যাগমা। আর ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তা হলো তোমার লাভা। এরপর দেখো ম্যাগমার মধ্যে থাকে নানা উদ্বায়ী পদার্থ এবং জল। আর লাভা হচ্ছে ম্যাগমা বেরিয়ে এসে লাভায় পরিণত হলে এই উদ্বায়ী পদার্থ এবং জল বাষ্পরূপে বিলীন হয়। ম্যাগমার ঘনত্ব বেশি, লাভার কিন্তু ঘনত্বটা কম। তাহলে এটা গেল তোমার ম্যাগমা এবং লাভা। এরপর দেখো এখানে কতগুলো প্রশ্ন তোমার আছে, যেমন হটস্পট, প্লাম, বিদার উদ্গার এগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে হটস্পট কোনটাকে বলছে? হটস্পট হচ্ছে তোমার ভূত্বকের যেখানে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা তাপপ্রবাহের মাত্রা বেশি, হ্যাঁ, তা হলো তোমার হটস্পট। অর্থাৎ যেখানে তাপপ্রবাহের মাত্রাটা বেশি, অর্থাৎ অগ্নুদ্গম যে জায়গাটাতে হচ্ছে সেই জায়গাটিকে বলছে তোমার হটস্পট। এই হটস্পট দিয়েই ম্যাগমার ঊর্ধ্ব প্রবাহ হলো প্লুম। তাহলে যে ঊর্ধ্ব প্রবাহটা ম্যাগমার হচ্ছে সেটাকে বলছে তোমার প্লিউম। হ্যাঁ, তাহলে হটস্পট হচ্ছে তোমার গর্তটা, আর প্লিউম হচ্ছে যে ঊর্ধ্ব প্রবাহটা সেটাকে বলছে প্লিউম। প্লিউমের চাপে ভূত্বক ফেটে গিয়ে ম্যাগমা বেরিয়ে এসে আগ্নেয়গিরির উৎপত্তি ঘটায়। তাহলে হটস্পট এবং প্লিউম এই দুটো জিনিস জানলাম। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি, যে বিদার অগ্নুদ্গমটা কি। বিদার অগ্নুদ্গম, বিদার মানে কোনো রকম বিস্ফোরণ বা শব্দ না করে যে অগ্নুদ্গমটা হয় সেটাকে বলছে বিদার অগ্নুদ্গম। এই দেখো বলছে ভূপৃষ্ঠে দীর্ঘ ফাটল বা বিদার বরাবর বিস্ফোরণ ছাড়া শান্তভাবে এবং ধীরে ধীরে ম্যাগমা নিঃসৃত হওয়াকে বিদার অগ্নুৎপাত বলে। এর ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে মালভূমি বা সমভূমি সৃষ্টি করে, যেমন দাক্ষিণাত্যের মালভূমি বিদার অগ্নুৎপাতের সৃষ্টি হয়। এর ফলে কিন্তু পর্বতের সৃষ্টি হয় না। পর্বত সৃষ্টি হতে গেলে কিন্তু ওই বিদার অগ্নুদ্গমে হবে না। তারপরে দেখো কি আছে, আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, অথবা চিত্রসহ আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি তোমার ব্যাখ্যা করো। তাহলে দেখো আজ ঠিক যেভাবে আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করলাম, ঠিক একই রকমভাবে আমাদেরকে কিন্তু ওই আগ্নেয় পর্বতের উৎপত্তিটা ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো প্রথমেই আগ্নেয় পর্বত উৎপত্তি ব্যাখ্যা করতে গেলে কাকে বলে সেটা লিখবে, তারপর তার উদাহরণটা দেবে। এরপর দেখো উৎপত্তি বলছে পাত সঞ্চালন তত্ত্ব। এরও কিন্তু বিভিন্ন তত্ত্ব আছে, তার মধ্যে পাত সঞ্চালন তত্ত্বটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী কি বলছে, যে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান পাতগুলি সর্বদা গতিশীল থাকে এবং পাতগুলি কখনো কখনো পরস্পরের দিকে, কখনো পরস্পরের বিপরীত দিকে, কখনো পরস্পরের পাশাপাশি সঞ্চালন করে, অর্থাৎ তোমার অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ থাকে, যার ফলে বিভিন্ন ধরনের পাত সীমান্তের সৃষ্টি হয়েছে। পাত সীমান্তগুলিতে অগ্নুদ্গম ঘটে, যেমন অভিসারী পাত সীমান্ত। তাহলে অভিসারী পাত সীমান্ত কি বলছে, যে দুটি পাত পরস্পরের অভিমুখে সঞ্চালিত হলে অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতে নিচে অবনমিত হয় এবং নিচে অবনমিত হওয়া পাতটি অ্যাস্থেনোস্ফিয়ারে গলে যায় এবং অগ্নুদ্গম ঘটায়। প্রশান্ত মহাসাগরের চারিদিকে অভিসারী পাত সীমান্ত বরাবর অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। তাহলে এইটা ছবিটা তোমরা কিভাবে দেবে, দেখো এইখানে এই ছবিটা তোমরা এই যে এইভাবে দিতে পারো। আমি যেটা সহজভাবে যেটা আঁকার চেষ্টা করলাম, এই দেখো এখানে পাত সংস্থান, এই যে দেখো এই যে দুটি পাতের সংঘর্ষ হচ্ছে এবং যে পাতটি তোমার নিচে চলে আসছে এটা হচ্ছে তোমার অ্যাস্থেনোস্ফিয়ার। এখানে লিখবে অ্যাস্থেনোস্ফিয়ার, ঠিক আছে। এই যে পাতটা আসছে এটা কি হচ্ছে, এটা গলে যাচ্ছে এবং গলে যাওয়ার ফলে কি হচ্ছে, এই অংশটা কিন্তু তোমার এই যে পাত সীমান্ত বরাবর তোমার বেরোনোর চেষ্টা করছে। বুঝতে পেরেছো? তাহলে যখনই বেরোনোর চেষ্টা করবে তখনই সেখানে তোমার আগ্নেয় পর্বতের বা সঞ্চয়জাত পর্বতের সৃষ্টি হবে। তাহলে এটা গেল তোমার অভিসারী পাত সীমান্ত বা ধ্বংসাত্মক পাত সীমান্ত। এরপর দেখো প্রতিসারী পাত সীমান্ত, অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে গেলে। ওই যে প্রতিসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে, দেখো দুটো পাত যখন কাছাকাছি আসছে তখন তার অপর দিকের পাতগুলো কিন্তু পরস্পর থেকে দূরে সরছে, তাই না? পাত তো একটাই, তাই না? দেখো প্রতিসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গিয়ে ভূত্বকের ফাটল সৃষ্টি হয়। সেই ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠের লাভা আকারে বেরিয়ে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে।
হ্যাঁ, তাহলে এই ছবিটাই আমি তোমাদেরকে বললাম যে এই দেখো এইটা দিয়ে বেরিয়েছে, কিন্তু এই যে পাত সীমান্ত, দুটো পাত সীমান্ত থাকবে, সেখানে তোমার পর্বতের সৃষ্টি করবে। তাহলে এটা গেল তোমার প্রতিসারি পাত সীমান্ত। তোমরা এই ছবিটাও ব্যবহার করতে পারো। এই ছবিটা কিন্তু একটু কঠিন হবে, কিন্তু আমি যে ছবিটা তোমাদের এঁকে দেখাতে বললাম সেটা কিন্তু সহজ হবে। এইভাবে প্রতিসারি পাত সীমান্তে অবস্থিত মধ্য আটলান্টিক শৈলশিরা মিড ওশিয়ান রেঞ্জ বরাবর অগ্নুৎপাতের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের তলদেশে মদিরা, হেকলা প্রভৃতি আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়েছে, যেটা আমরা কিন্তু খুব একটা ভালো দেখতে পাই না, যেহেতু সমুদ্রের তলদেশে আছে। এরপর দেখো প্লিউমের অবস্থান। তাহলে প্লিউম কাকে বলে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে ম্যাগমার যে ঊর্ধ্বমুখী প্রবাহ সেটাকে বলছে প্লিউম। তাহলে প্লিউমের অবস্থান কি বলছে, ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়জনিত উত্তাপ বৃদ্ধির ফলে হটস্পট বা তপ্তবিন্দু তৈরি হয়। তাহলে হটস্পট বা তপ্তবিন্দু তৈরি হয়, সেখান থেকে তাপের ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের মাধ্যমে ম্যাগমার উদ্গীরণ ঘটে। ম্যাগমার এই ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। কালক্রমে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়, যেমন হাওয়াই দ্বীপের মৌনা লে, সামোয়া, টিবরি প্রভৃতি। আর 4 নাম্বার কি আছে, প্রবল ভূ আলোড়ন এবং চাপ সৃষ্টির ফলে। বলছে প্রবল ভূ আলোড়ন চাপ সৃষ্টির ফলে ভূঅভ্যন্তরে উত্তপ্ত পদার্থ সমূহের স্থিতিস্থাপকতা নষ্ট হয় এবং তরল শিলাস্রোত বা ম্যাগমার সৃষ্টি হয় এবং প্রচণ্ড গ্যাসের উদ্ভব হয়। গ্যাসের চাপে বৃদ্ধি পেলে ভূগর্ভের দুর্বল স্থান দিয়ে তা বেরিয়ে আসে। ক্রমাগত ম্যাগমা নির্গত হলে তা নির্গমন মুখের চাপে স্তূপাকারে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত গঠন করে, যেমন ভারতের ব্যারেন, আফ্রিকার কিলিমাঞ্জার প্রভৃতি। উপরিক্ত কারণগুলি ছাড়াও দেখো আরও কিছু কারণ আছে, যেমন ভূপৃষ্ঠের চাপ হ্রাস, ভূ অভ্যন্তরে জলের প্রবেশ, রাসায়নিক বিক্রিয়া, ভূ অভ্যন্তর ভূ আলোড়ন, ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ইত্যাদি কারণেও অগ্নুৎপাত ঘটে এবং আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার আগ্নেয় পর্বতের সৃষ্টি কীভাবে হয় বা উৎপত্তি ব্যাখ্যা হলো। এরপর দেখো উদাহরণসহ আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ করো। দেখো আগ্নেয় পর্বতের কিন্তু শ্রেণীবিভাগটা সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে, যেভাবে আমরা ভঙ্গিল পর্বতের আলোচনা করেছিলাম। আগ্নেয় পর্বতকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সক্রিয়তা অনুসারে, একটা আকৃতি বা গঠন অনুসারে। সক্রিয়তা অনুসারে কি বলছে, জীবন্ত, সুপ্ত এবং মৃত। বুঝতে পারছো, এই 3টে ভাগে ভাগ করছে। জীবন্তকে আবার দুভাগে ভাগ করা হয়, সবিরাম এবং অবিরাম। উদাহরণ কিন্তু দেবে, দেখো এখানে প্রত্যেকটা কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে, জীবন্ত, সুপ্ত, মৃত। যেমন জীবন্তকে তোমার দুটো ভাগে ভাগ হচ্ছে, সবিরাম, অবিরাম। সবিরাম হচ্ছে তোমার কাকাতোয়া, অবিরাম হচ্ছে ভেসুভিয়াস। আর সুপ্ত হচ্ছে তোমার ফুজিয়ামা এবং মৃত আগ্নেয় হচ্ছে তোমার মাউন্ট পোপ। আর এইদিকে তোমার যে আকৃতি অনুসারে যেটা হচ্ছে, এটা শঙ্কু আকৃতির, গম্বুজ আকৃতির। শঙ্কু আকৃতি হচ্ছে ফুজিয়ামা, গম্বুজ আকৃতির হচ্ছে তোমার মাউন্ট পিলি, শিল্ড আকৃতির হচ্ছে তোমার মৌনালয়ে, তারপরে বিস্ফোরণের জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি হচ্ছে কাকাতোয়া, আর মিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয় হচ্ছে তোমার চিম্বো রাজু। তাহলে এইগুলো হচ্ছে তোমার শ্রেণীবিভাগ। এরপর এগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে দেখো আমরা সক্রিয়তা অনুসারে যখন আলোচনা করছি, প্রথমে বলছে জীবন্ত, সুপ্ত এবং মৃত। জীবন্ত কোনটাকে বলছে, অর্থাৎ জীবন্ত যেখানে এখন অগ্নুদ্গম ঘটছে, সেটা হচ্ছে জীবন্ত। সংজ্ঞা বলছে ভূপৃষ্ঠের যে সমস্ত আগ্নেয়গিরিতে উৎপত্তির সময়কাল থেকে আজ পর্যন্ত অগ্নুদ্গম হয়ে চলেছে অথবা যে কোনো সময় অগ্নুদ্গম হওয়ার সম্ভাবনা থাকে, তাকে জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। এই জীবন্ত আগ্নেয়গিরিকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অবিরাম, একটা সবিরাম। অবিরাম মানে যেখানে অনবরত হয়। অবিরাম বলছে পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত বা অনবরত অগ্নুদ্গম হতে থাকে সেগুলিকে অবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ কি, ইতালির ভেসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনালয়ে। আর সবিরাম কি, অর্থাৎ বিরামের সঙ্গে বর্তমান। বলছে যে সমস্ত জীবন্ত আগ্নেয়গিরি থেকে কিছুদিনের ব্যবধানে বা কয়েক বছর পরে পরে আগ্নেয় পদার্থ নির্গত হয় সেগুলিকে সবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ কি, ইতালির স্টমলি, ইন্দোনেশিয়ার কাকাতোয়া ইত্যাদি। সুপ্ত কোনটাকে বলছে, সুপ্ত অর্থাৎ ঘুমন্ত, এটা অন্য নাম হচ্ছে ঘুমন্ত আগ্নেয়গিরি। অর্থাৎ কেউ যদি ঘুমায় সে কিন্তু কোনো না কোনো সময় জাগবে, অর্থাৎ সে কিন্তু মরে যায়নি, সেটাকে বলছে সুপ্ত আগ্নেয়গিরি। বলছে পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত আগ্নেয়গিরি অতীতে জীবন্ত ছিল বর্তমানে অগ্নুৎপাত আপাতত বন্ধ আছে, কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুদ্গম হওয়ার সম্ভাবনা থাকে, তাকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে। উদাহরণ কি, জাপানের ফুজিয়ামা, মাউন্ট ফুজি, মেক্সিকোর পারিকুতিন। মৃত আগ্নেয়গিরি কোনটা, অর্থাৎ যেটা মরে গেছে, সেখানে কিন্তু আর কোনোদিন অগ্নুদ্গম হবে না। সংখ্যা কি, যে সমস্ত আগ্নেয়গিরিতে উৎপত্তির সময় অগ্নুদ্গম ঘটেছে বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্নুদ্গম হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাকে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলা হয়, যেমন মায়ানমারের পোপা। ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ। এবার দেখো আকৃতি অনুসারে যেটা, আকৃতি অনুসারে প্রথমেই যেটা কি, যে ভস্ম, সিন্ডার বা শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি। এখানে তোমরা শুধু শঙ্কু আকৃতি লিখবে তাহলেই হবে। তাহলে ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্র দিয়ে চারিদিকে ভস্ম, সিন্ডার প্রভৃতি পাইরোক্লাস্ট জাতীয়, দেখো এখানে কিন্তু একটা আছে পাইরোক্লাস্ট কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসে। তাহলে পাইরোক্লাস্ট হচ্ছে তোমার অগ্নুদ্গমের ফলে যে সমস্ত পদার্থগুলো ছিটকে যায় সেইটিকেই বলছে তোমার
পাইরোক্লাস্ট। জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে যে মোচাকৃতি আগ্নেয়গিরি সৃষ্টি করে তাকে শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি বলা হয়। দেখো এখানে যে শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি যে ছবিটা এখানে দেওয়া হয়েছে, ছবিটা তোমরা ব্যবহার করতে পারো। বৈশিষ্ট্য কি, জ্বালামুখের চারিপাশে পাইরোক্লাস্ট জমে ক্রমশ আগ্নেয়গিরির উচ্চতা বৃদ্ধি পায়। আগ্নেয়গিরির ঢাল 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত হয়। সূক্ষ্ম পদার্থ স্থূল পদার্থ গঠিত শঙ্কু ঢাল বিশিষ্ট। উদাহরণ হচ্ছে তোমার মেক্সিকোর পারিকুতিন। এরপরে গম্বুজ আকৃতির আগ্নেয়গিরি, অর্থাৎ গম্বুজের মতো আকার বিশিষ্ট যে আগ্নেয়গিরি হবে, ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্র দিয়ে বেরিয়ে এসে সান্দ্র লাভা দ্রুত জমাট বেঁধে গম্বুজ আকৃতি ধারণ করে তাকে গম্বুজ আকৃতির আগ্নেয়গিরি বলে। উদাহরণ কি, ফ্রান্সের পুই দে ডোম। এবারে কি আছে, সিল্ড আকৃতি। সিল্ড আকৃতি যে আগ্নেয়গিরি, অপেক্ষিত কম সান্দ্র লাভা বহুদূর প্রবাহিত হয়ে মৃদু ঢাল বিশিষ্ট যে আগ্নেয়গিরি সৃষ্টি হয় তাকে সিল্ড আগ্নেয়গিরি বলা হয়। এর উদাহরণ কি, হাওয়াই দ্বীপের মৌনালয়ে। আর বিস্ফোরণের জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি বলছে ভূ অভ্যন্তরে প্রচণ্ড গ্যাসের চাপে বিস্ফোরণ ঘটলে চারপাশের প্রস্তরখণ্ড বা লাভা সঞ্চিত হয়ে যে আগ্নেয়গিরি সৃষ্টি হয় তাকে বিস্ফোরণ জ্বালা বিশিষ্ট আগ্নেয়গিরি বলা হয়। যেমন আইসল্যান্ডের কাফলা আগ্নেয়গিরি, এটা হচ্ছে তোমার এই আগ্নেয়গিরির উদাহরণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার মিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি বা স্তর আগ্নেয়গিরি। হচ্ছে লাভা এবং শিলাখণ্ডের দ্বারা স্তরে স্তরে সঞ্চিত আগ্নেয়গিরিকে বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি বলে। স্তরে স্তরে গঠিত হয় বলে একে স্তর আগ্নেয়গিরিও বলা হয়। উদাহরণ কি, জাপানের ফুজিয়ামা, মেক্সিকোর চিম্বোরাজো। আর প্রত্যেকটা ছবি দেখো এখানে দেওয়া আছে। মোট কথা ছবিগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এটা তোমার স্কেচের মাধ্যমে আঁকার চেষ্টা করবে। তাহলে এটা গেল তোমার আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ। এরপর কি আছে, ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ কাকে বলে? দেখো ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ, আলোক স্তম্ভ মানে কি, ল্যাম্প পোস্ট, হ্যাঁ ল্যাম্প পোস্ট, অর্থাৎ আমাদের রাস্তার ধারে যে ল্যাম্প পোস্ট থাকে সেটাকে বলছে আলোক স্তম্ভ। তাহলে ভূমধ্যসাগরকে আলোক স্তম্ভ কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে ভূমধ্যসাগরে যখন তোমার ওই যে জায়গাতে তোমার অগ্নুদ্গম হয় এবং অগ্নুদ্গমের সময় প্রচণ্ড আলো হয়, সেই জিনিসটাকে বলছে তোমার ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ। দেখো ভূমধ্যসাগরের লিপারি দ্বীপের স্ট্রমলি, এই উদাহরণটা তোমাদেরকে মনে রাখতে হবে। ভূমধ্যসাগর মানে পুরো ভূমধ্যসাগর জুড়ে কিন্তু এটা থাকে না। এটা হচ্ছে তোমার লিপারি দ্বীপের স্ট্রমলি আগ্নেয়গিরি দিয়ে ঘন ঘন অগ্নুদ্গম ঘটে। অগ্নুদ্গমের আলো অনেক দূর থেকে দেখা যায়। এই আলোর ফলে জাহাজের নাবিকদের অবস্থান নির্ণয়ের সুবিধা হয়, তাই একে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ আখ্যা দেওয়া হয়েছে। তাহলে এটা গেল তোমার ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। এরপর দেখো আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। তাহলে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে উৎপত্তি প্রক্রিয়া। বলছে ভূগর্ভের অতি উত্তপ্ত ম্যাগমা লাভারূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। অর্থাৎ ভূপৃষ্ঠে প্রধানত লাভা সঞ্চয়ের ফলেই আগ্নেয় পর্বত গঠিত হয়। তারপর কি সহায়ক শক্তি? বলছে এই জাতীয় পর্বতের উৎপত্তির সঙ্গে টেকটনিক ফোর্স বা ভূ অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক রয়েছে। নেক্সট কি আছে, আকৃতি। বলছে অধিকাংশ আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতি হলেও কখনো কখনো এরা গম্বুজের মতো কিংবা মিশ্র শঙ্কু আকৃতিরও হয়। শিলার গঠন, বলছে সাধারণত এই জাতীয় পর্বত আগ্নেয় বা রূপান্তরিত শিলায় গঠিত হয়। 5 নম্বর হচ্ছে উচ্চতার পরিবর্তন। বলছে আগ্নেয় পর্বত সাধারণত মাঝারি উচ্চতার হয়, তবে বারংবার অনুদ্গমের ফলে তার উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা থাকে। প্রাচীনত্ব, বলছে আগ্নেয় পর্বতগুলি বয়সে কিন্তু নবীন হয়। আর গাত্রদেশ, বলছে এদের গাত্রদেশ তুলনামূলকভাবে মসৃণ হয়। জ্বালামুখ, বলছে আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ থাকে। অবস্থান কি, সাধারণত ভূত্বকের অভিসারী পাশ সীমান্ত বরাবর দুর্বল অংশে এই জাতীয় পর্বত দেখা যায়। তাহলে এটা গেল তোমার আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। এবার দেখো আরেকটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে কেবলমাত্র আগ্নেয় পর্বতেই এক বা একাধিক জ্বালামুখ দেখা যায় কেন? তাহলে জ্বালামুখ যেটা আছে সেটা কিন্তু একমাত্র আগ্নেয় পর্বতে দেখতে পাওয়া যায়। এই জ্বালামুখটা কিন্তু একমাত্র আগ্নেয় পর্বতে কেন দেখা যায় সেটা তোমাকে এখানে বলতে হবে। তাহলে দেখো বলি কেবলমাত্র আগ্নেয় পর্বতেই জ্বালামুখ দেখা যায় কেন? বলছে ভূ অভ্যন্তরে জ্বলন্ত ম্যাগমা, গ্যাস, ছাই, কাদা ভূপৃষ্ঠের যে স্থান দিয়ে বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলে। জ্বালামুখের চারপাশে এই সব সকল পদার্থ সঞ্চিত হতে থাকে এবং কালক্রমে আগ্নেয় পদার্থের রূপ ধারণ করে। এই কারণেই আগ্নেয় পর্বতের মাথায় জ্বালামুখ দেখা যায়। যেসব আগ্নেয় পর্বতের একটি মাত্র পথ দিয়ে অগ্নুৎপাত হয় বা উত্তপ্ত ম্যাগমা বেরিয়ে আসে তাদের একটি মাত্র জ্বালামুখ থাকে। আর যে সমস্ত পর্বতে একাধিক পথ দিয়ে বা অগ্নুদ্গম হয় তাদের একাধিক জ্বালামুখ থাকে। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত সৃষ্টির ক্ষেত্রে কোনো পথ দিয়ে ভূঅভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা বেরিয়ে আসে না, তাই কেবলমাত্র আগ্নেয় পর্বতেই এক বা একাধিক জ্বালামুখ দেখা যায়।
পরিষ্কার হয়েছে? এরপর দেখো আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এরপর আছে দেখো ক্যালডেরা কাকে বলে। তাহলে ক্যালডেরা কি? ক্যালডেরা হচ্ছে তোমার ওই যে তোমার যে জায়গাটা দিয়ে তোমার ওই অগ্নুদ্গমটা হচ্ছে, দেখো কোনো আগ্নেয়গিরির যে অংশ দিয়ে লাভা, গ্যাস, ছাই প্রভৃতি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলে। এই জ্বালামুখ যখন বিধ্বংসী অগ্নুৎপাতে নষ্ট হয়ে যে বিশাল আকৃতির অগণমিত গহ্বর সৃষ্টি করে তাকে বলছে তোমার ক্যালডেরা। অর্থাৎ জ্বালামুখটা যখন ধ্বংস হয়ে যায় এবং বিশাল আকৃতি ধারণ করে তখন সেটাকে আমরা বলছি ক্যালডেরা। এরপর দেখো আমরা স্তূপ পর্বত সম্পর্কে জানবো। স্তূপ পর্বতের প্রথম যেটা আছে বলছে স্তূপ পর্বত কাকে বলে। তাহলে ঠিক যেমন আমরা প্রত্যেকটা পর্বতের সংজ্ঞা দিয়েছি সেরকমভাবে স্তূপ পর্বত বলছে মহীভাবক আলোড়ন। দেখো দু রকমের আলোড়ন হয়, গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়নের ফলেই কিন্তু স্তূপ পর্বত সৃষ্টি হয়, আর গিরিজনী আলোড়নের ফলে কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। দুটোর মধ্যে পার্থক্য কিন্তু তোমাদেরকে করতে হতে পারে। মহীভাবক আলোড়নে চ্যুতি সৃষ্টির মাধ্যমে চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্বস্থ অংশ স্তূপের আকারে উঠে গিয়ে পর্বত রূপে অবস্থান করলে তাকে স্তূপ পর্বত বলে। অর্থাৎ দেখো চ্যুতির ঘটনা যেটা, এই দেখো যখন দুটো ছোট একটা এরকম তোমার ছবিটা দিতে পারো, অর্থাৎ চ্যুতির ফলে এই যে মাঝের অংশ স্তূপ পর্বতের এই যে দুটো চ্যুতি হলো এবং নিচের অংশটা উপরের দিকে উঠে গেল এবং এখানে স্তূপ পর্বতের সৃষ্টি করলো। ঠিক আছে, এটা হচ্ছে ছবি। এরপর দেখো এর বৈশিষ্ট্য লেখো। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কি কি আছে? প্রথমে হচ্ছে তোমার স্তূপ পর্বতের উপরে অংশ চ্যাপ্টা বা প্রায় সমতল হয়, অর্থাৎ এখানে কিন্তু কোনো শৃঙ্গ দেখতে পাওয়া যায় না। 2 নম্বর কি স্তূপ পর্বতের পার্শ্বস্থ অংশ বেশ খাড়া এবং কখনো কখনো দেয়ালের মতো খাড়া হয়। 3 নম্বর কি এই পর্বতে খুব একটা শৃঙ্গ দেখা যায় না এবং থাকলে তা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। আর 4 নম্বর কি এই পর্বতের নিকট সংস বা গ্রস্ত উপত্যকা থাকে, গ্রস্ত উপত্যকা দিয়ে নদী বেরিয়ে যায় বলে অনেক হ্রদ সৃষ্টি হয়। তাহলে এইটা গেল তোমার স্তূপ পর্বতের বৈশিষ্ট্য। এরপর দেখো হোস্ট এবং স্তূপ পর্বতের সম্পর্ক কি। হোস্ট এবং স্তূপ পর্বত এই দুটো কিন্তু তোমাকে জানতে হবে, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। অর্থাৎ সব স্তূপ পর্বতই হোস্ট কিন্তু সব হোস্ট স্তূপ পর্বত নয়, এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসে। অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্য কী সেটা আমি তোমাদের বোঝাই। হোস্ট হচ্ছে তোমার দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে হোস্টের সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? দুটোই কিন্তু তোমার চ্যুতির ফলে সৃষ্টি হচ্ছে। আর স্তূপ পর্বত কি? ওই যে দুটি তির্যক চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে স্তূপ পর্বতের উৎপত্তি হয়। হোস্টের ক্ষেত্রে ভূখণ্ডের উলম্ব উত্থান ঘটে, আর স্তূপ পর্বতের ক্ষেত্রে কিন্তু তির্যক উত্থান ঘটে। 4-5 খাড়া ঢালযুক্ত হয় হোস্টের ক্ষেত্রে, আর স্তূপ পর্বতের ক্ষেত্রে একাধিক খাড়া ঢাল এবং ওপরের দিকের ঢাল মৃদু হয়। সব হোস্ট স্তূপ পর্বত কিন্তু সব স্তূপ পর্বতই হোস্ট নয়। হোস্টের উদাহরণ কি? সাতপুরা ব্ল্যাক ফরেস্ট। আর অন্যদিকে স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বত, স্তূপ পর্বতের উদাহরণ। এরপর দেখো কি আছে, হোস্ট এবং গ্রাভেন। হোস্ট এবং গ্রাভেন কোন জিনিসটাকে বলছে? হোস্ট কি এবং গ্রাভেন কি? হোস্ট কি সেটা তো তোমরা বুঝতে পারলে যে হোস্ট স্তূপ পর্বতের মতোই, যার উচ্চতা বেশি হবে। আর গ্রাভেন কোন জিনিসটাকে বলছে তোমার? গ্রাভেন হচ্ছে গ্রাভেন দ্বারা হোস্ট এবং গ্রাভেনটা তোমাদের বোঝায়, সেটা হচ্ছে তোমার গ্রাভেন হচ্ছে তোমার ওই যেটাকে তোমার খাত, সেটাই হচ্ছে তোমার গ্রাভেন। দেখো ম্যাগমা গহ্বর, ক্যালডেরা এবং যেটাকে বলছে তোমার বসু গ্রাভেন চ্যুতি বসু 55। তাহলে দেখো গ্রাভেন হচ্ছে তোমার ভূপৃষ্ঠের শিলাস্তরের প্রবল নিম্নচাপের ফলে কোনো সময় দুটি সমান্তরাল চ্যুতিরেখার মধ্যবর্তী অংশ যদি খাড়াভাবে নিচে বসে গিয়ে গ্রস্ত উপত্যকায় পরিণত হয়, তখন গ্রস্ত উপত্যকাটির দুপাশের খাড়া ঢাল এবং দুটি স্তূপ পর্বতের আকৃতিপ্রাপ্ত হয়। এইভাবে সৃষ্টি হওয়া দুটি গ্রস্ত উপত্যকাকে তোমার গ্রাভেন বলা হয়। অর্থাৎ দেখো এই যে তোমার দুটো স্তূপ পর্বতের সৃষ্টি হচ্ছে, এই দেখো দুটো স্তূপ পর্বত সৃষ্টি হচ্ছে এই যে চ্যুতির ফলে, দুটো চ্যুতির মাঝখানের যে অংশটা আছে সেটাকে বলছে গ্রস্ত উপত্যকা বা গ্রাভেন। অর্থাৎ তোমার দুটো স্তূপ পর্বতের মাঝে কিন্তু অবস্থান করবে তোমার গ্রাভেন বা গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, এরপর দেখো আছে দ্য গ্রেট রিফট ভ্যালি। কি দ্য গ্রেট রিফট ভ্যালি? এটা হচ্ছে একটা বড় গ্রাভেন। বলছে উত্তর এশিয়ার সিরিয়া থেকে দক্ষিণ আফ্রিকার মোজাম্বিক পর্যন্ত প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। তাহলে এক কথায় হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হচ্ছে তোমার দ্য গ্রেট রিফট ভ্যালি। এরপর চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো।
তাহলে দেখো স্তূপ পর্বতের উৎপত্তিটা কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, ঠিক যেভাবে আমরা প্রত্যেকটা পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করেছি। এবার স্তূপ পর্বতের উৎপত্তিটা আমরা ব্যাখ্যা করব। বলছে মহীভাবক আলোড়নের প্রভাবে দুটি সমান্তরাল চূড়ার মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ উত্থিত হয়ে সৃষ্ট পর্বতকে স্তূপ পর্বত বলা হয়। উৎপত্তি বা সৃষ্টির কারণ কি? বলছে প্রবল মহীভাবক আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর সংকোচন ও প্রসারণ বলের সৃষ্টি হয়। ক্রমাগত সংকোচন এবং প্রসারণের ফলে শিলাস্তরে যে ফাটল হয় তাকে চ্যুতি বলে। সমান্তরাল দুটি চ্যুতির একদিকের অংশ অপর দিকের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরূপ দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ মহীভাবক আলোড়নের ফলে চারভাবে উত্থিত বা অবনমিত হয়। একটা হচ্ছে তোমার দেখো চারটে ছবি দেওয়া আছে, 1 2 3 চারভাবে উত্থিত হয় কি? দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ ঊর্ধ্বমুখী আলোড়নের ফলে উপরে উঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। অর্থাৎ যে তোমার দুটি চ্যুতি হলো তার মাঝের অংশটা উপরের দিকে উঠে তোমার স্তূপ পর্বতের সৃষ্টি করলো। 2 নম্বর কি? দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিম্নমুখী আলোড়নের ফলে খাড়া হয়ে বসে গিয়ে পাশের দুটি অংশ স্তূপ পর্বত রূপে বিরাজ করে। অর্থাৎ দুটো চ্যুতি হলো তো, এই দেখো এই মাঝের অংশটা বসে গেল, মাঝের অংশটা বসে গিয়ে কি হলো, এই পাশের দুটো অংশ কিন্তু স্তূপ পর্বত রূপে বিরাজ করলো। এদের উদাহরণ কি? এদের উদাহরণ হচ্ছে ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এরূপ দুটি স্তূপ পর্বত যার মাঝে অবনমিত অংশ হচ্ছে তোমার রাইন উপত্যকা বা রাইন নদী। 3 নম্বর কি? দুটি সমান্তরাল চ্যুতির দুই পাশের ভূমি দুটি নিম্নভূমি আলোড়নের ফলে বসে গেলে মাঝের অংশ একই অবস্থানে থেকে স্তূপ পর্বতের সৃষ্টি করে। অর্থাৎ তোমার এই দুটো বসে গেল, এই যে তোমার এই যে আছে না, এই দুটো তোমার নিচে চলে এলো এবং মাঝের অংশটা তার নিজের জায়গায় থেকে গেল, তখন সেখানে স্তূপ পর্বতের সৃষ্টি করছে। আর 4 নম্বর কি? বলছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ অনেক সময় তির্যকভাবে উত্থিত হয়ে স্তূপ পর্বতের সৃষ্টি করে, যেমন তোমার ভারতের পশ্চিমঘাট পর্বত। তাহলে স্তূপ পর্বতের সৃষ্টি বলা হলো এবং এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই যে তোমার 3টে ছবি দেওয়া আছে, 3টে ছবি দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপর দেখো কি আছে, সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বত হোস্ট নয়। এটা যখন পার্থক্য পড়ানো হয়েছিল তখনই কিন্তু তোমার ওখানে বলা হয়েছিল যে সব হোস্ট স্তূপ পর্বত কিন্তু সব স্তূপ পর্বত হোস্ট নয়। তাহলে এটাকে কেন বলছে দেখো, বলছে প্রবল ভূ আলোড়নের ফলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উলম্ব বা তির্যক যে কোনোভাবে উত্থিত হলেই তাকে স্তূপ পর্বত বলা হয়। কিন্তু যখন দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উলম্বভাবে উত্থিত হয়ে পর্বত গঠন করে তখন তার চারপাশে খাড়া ঢাল দেখা যায়, তখন তাকে হোস্ট বলে। অর্থাৎ হোস্ট হলো এক বিশেষ ধরনের স্তূপ পর্বত। পৃথিবীর বেশিরভাগ স্তূপ পর্বতই চ্যুতির মধ্যবর্তী অংশের তির্যক বা হেলানো উত্থানের ফলে তৈরি হয়। তাই বলা হয় যে সব হোস্ট স্তূপ পর্বত কিন্তু সব স্তূপ পর্বত হোস্ট নয়। পরিষ্কার হয়েছে? এরপর দেখো যেটা আছে অবশিষ্ট। তাহলে স্তূপ পর্বত শেষ হলো, এবারে শেষ যে পর্বত সেটা হচ্ছে তোমার অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। তাহলে প্রথমে আমরা জানবো যে ক্ষয়জাত পর্বত কাকে বলে, এই পর্বতের সৃষ্টির কারণ কি। তাহলে ক্ষয়জাত পর্বত হচ্ছে দেখো বলছে বহু বছর ধরে সূর্যকিরণ, বৃষ্টিপাত, জলপ্রবাহ, জলধারা, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট পর্বত উচ্চভূমিতে পরিণত হয় তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে। যেমন ভারতের রাজস্থানের আরাবল্লী, পশ্চিমবঙ্গের শুশুনিয়া, অযোধ্যা, উত্তর আমেরিকার হেনরি, এগুলো হচ্ছে তোমার ক্ষয়জাত পর্বতের উদাহরণ। ক্ষয়জাত পর্বত সৃষ্টির কারণ কি? যে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত বা কোনো মালভূমি কিংবা কোনো উচ্চভূমি দীর্ঘদিন ক্ষয়ের ফলে নিম্নলিখিত কারণে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়। যেমন প্রথম যেটা সেটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠস্থ শিলাস্তরের বৈষম্যমূলক গঠন। অর্থাৎ ভূপৃষ্ঠের বিভিন্ন পর্বত কিংবা উচ্চভূমিগুলি কঠিন কোমল শিলায় গঠিত হওয়ার কারণে সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদী কার্য প্রভৃতির আঘাতে মূলত কোমল শিলাগুলি ক্রমাগত ক্ষয় হলে একসময় সংশ্লিষ্ট পর্বত বা উচ্চভূমিটি ক্ষয়জাত পর্বতে পরিণত হয়। যেমন আরাবল্লী পর্বতের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ঘটেছে। আর কি পাললিক শিলার উদ্বেদী আগ্নেয় শিলার অনুপ্রবেশ। বলছে ভূপৃষ্ঠস্থ পাললিক শিলাস্তরে কোনো একটি উদ্বেদী আগ্নেয় শিলা অনুপ্রবেশ ঘটে, যেখানে উপরের কোমল পাললিক শিলাস্তরটি দীর্ঘদিন ক্রমাগত ক্ষয় পেয়ে অপসারিত হয় এবং নিচের আগ্নেয় শিলাটি উন্মুক্ত হয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি করে। যেমন উত্তর আমেরিকার হেনরি পর্বতটি এইভাবে সৃষ্টি হয়েছে। তাহলে এটা গেল তোমার আগ্নেয় পর্বতের সৃষ্টি। এবং এই যে তোমার ছবিটা তোমরা দিতে পারো, এটা লেস ইম্পর্টেন্ট। এই তোমার ক্ষয়জাত পর্বত কিন্তু খুব একটা আসে না। এরপর দেখো টিকা লেখো আরাবল্লী পর্বত। দেখো আরাবল্লী পর্বত কিন্তু অনেকগুলো মানে ভারতের একমাত্র ক্ষয়জাত পর্বতের একটা উদাহরণ এবং ভারতের ক্ষেত্রে কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বেশি, যার জন্য আরাবল্লী পর্বতটা তোমরা একটু জেনে রাখতে পারো এর ইতিহাস সম্পর্কে বা এর গুরুত্বটা কী। দেখো আরাবল্লী পর্বতের সম্পর্কে যদি আমরা
জানতে চাই তাহলে দেখো প্রথমে বলছে আরাবল্লী শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে শৃঙ্গ শ্রেণী। হ্যাঁ, 2 নম্বর কি ভারতের উত্তর পশ্চিমে গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি এই 4টি রাজ্যের মধ্যে বিস্তৃত আরাবল্লী পর্বত। তাহলে কত বড় পর্বত তুমি দেখতে পাচ্ছ। 2 নম্বর হচ্ছে আরাবল্লী পর্বত ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত যা বর্তমানে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। 3 নম্বর কি প্রি ক্যাম্ব্রিয়াম যুগে সৃষ্ট এই পর্বতটি উত্তরে দিল্লির রায়সিনা হিল অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি ভবন রায়সিনা হিল থেকে দক্ষিণে গুজরাটের আমেদাবাদ পর্যন্ত পালানপুর পর্যন্ত প্রায় 692 কিলোমিটার বিস্তৃত। তাহলে রাষ্ট্রপতি ভবন থেকে আমেদাবাদ পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। আর 4 নম্বর কি এর গড় উচ্চতা 400 থেকে 600 মিটার। 5 নম্বর কি আবু পাহাড়ের গুরু শিখর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 6 নম্বর কি আরাবল্লী পর্বত অঞ্চলের উল্লেখযোগ্য নদীগুলি হলো মাহি, লুনি, বান্দি, যোজরি, সুকরি, বানাস, পার্বতী প্রভৃতি। তাহলে এটা হলো তোমার আরাবল্লী পর্বতের সম্পর্কে আমাদের ধারণা। এরপর দেখো লাস্ট যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে মানব জীবনের উপর পর্বতের প্রভাব। তাহলে দেখো পর্বত কিন্তু আমাদের কাছে একটা বিশাল একটা আশীর্বাদ। পর্বত না থাকলে আমাদের কী কী অসুবিধা হতো, কী কী সুবিধা হয় সেগুলো আমাদের এখানে জানতে হবে। প্রথমে কি জলবায়ুর উপর প্রভাব, যে সর্বোচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বতে অবস্থান করার জন্য গ্রীষ্মকালে জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ান শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশ করতে বাধা দেয়। এটা 1 নাম্বার। নদ নদীর উৎস, যে বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। 3 নাম্বার কি বনজ সম্পদের প্রাচুর্য, হচ্ছে পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। তারপরে কি দেখো এইসবের জন্য কিন্তু যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো আছে তাদের কিন্তু যে কারখানা সেগুলো কিন্তু তোমার পার্বত্য অঞ্চলে অবস্থান করে। তারপরে দেখা যাচ্ছে পশুচারণ ক্ষেত্র, ওই যে পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা অর্জন করে। ধাপ চাষ, বলছে পার্বত্য অঞ্চলে কৃষি উন্নত হলেও পার্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। শিল্প, বলছে বনজ এবং কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতে চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। তারপর দেখো পর্যটন শিল্প, পর্যটন শিল্প হচ্ছে তোমার পার্বত্য অঞ্চলের মনোরম জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে। তারপরে কি আছে জলবিদ্যুতের যোগান, বলছে পার্বত্য অঞ্চলের নদীগুলিতে খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযোগী হয়। আর কি বহু শত্রুর আক্রমণ রোধ, বলছে যে দুর্গম পার্বত্য মালা প্রাচীরের মতো অবস্থান করছে বলে দেশকে বহু শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। তাহলে এই এতগুলো হচ্ছে তোমার মানব জীবনের উপর প্রভাব। তাহলে শেষ হলো, দেখো আমি তোমাদের ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাতে কী হবে যখনই আমি কোনো ভিডিও দেবো তখন তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।